ফারজানা আপু কি স্ক্রিনটা শেয়ার করছেন? সরি ভাইয়া, আপনি কি আবার একটু রিপিট করবেন কোশ্চেনটা? মানে আপনি কি স্লাইডটা শেয়ার করেছেন না? আচ্ছা, আমি কি করতে হ্যাঁ, পারতেছি? আপনাকে হোস্ট করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনি ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন? না ভাইয়া, দেখা যাচ্ছে না। জাস্ট আপনি এক মাঝখানে এসেছিল, আবার চলে গিয়েছে। আপনি আবার একটু ট্রাই করেন। আপনি অফ করে দিয়ে আবার একটু ট্রাই করেন। দেখা যাচ্ছে এখন? স্লাইডটা কি শেয়ার হয়েছে এখন? বলতে পারবেন কেউ? না না না, শেয়ার হয়নি হয়নি। আপনাকে তো হোস্ট করে দেওয়া হয়েছে। জি জি। You should be able to share. এখন? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে। ওকে, ফার্স্ট অফ অল আসলে আমরা এখানে শেয়ার করতে চাচ্ছি, মানে বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা লিন সিক্স সিগমা, লিনটা একটা ডিফারেন্ট থিং এন্ড সিক্স সিগমা একটা ডিফারেন্ট থিং, মানে দুইটা মিলে হলো না সিগমা। লিনটা বেসিক্যালি রিডাকশন অফ ওয়েস্টেজ এন্ড ডিলে। আমরা যে কাজগুলো করি ম্যানুফ্যাকচারিং ইউনিটে, সো ওইখানে হলো যে আমাদের যে ওয়েস্টেজ এবং ডিলে টাইম, যেটা হলো যে চেঞ্জ ওভার ডিলে, বিভিন্ন ধরনের ডিলে টাইম, সেটা হলো যে যতটুকু মিনিমাইজ করা যেতে পারবো সিগমার, তাই হচ্ছে এটা হলো যে মেইন থিম লিন সিক্স সিগমার। সো আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো, লিন সিক্স সিগমার এজেন্টটা হলো কি আমাদের লিন সিক্স সিগমার আসলে ব্যাকগ্রাউন্ডটা কি, ইভেন এটা কোথা থেকে এসেছে, যেমন হলো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আলাপ করব। দেন হলো যে আমরা এটা আসছে যেমন হলো যে আপনার টয়োটা প্রোডাকশন সিস্টেম থেকে, যেটাকে শর্ট টার্মে বলা চলে টিপিএস। এন্ড দেন এটা হলো যে লিন কি লিন টেকনিক্স, মানে হলো যে আমাদের লিনের কি কি টেকনিক্স গুলো আমরা ইউটিলাইজ করতে পারি বা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, ইভেন লিনের অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস গুলো কি কি, পিপল এন্ড কাস্টমার্স, এটা আসলে পিপলের জন্য কতটুকু ইকোনমিক্যালি এটা কতটুকু আমাদের এফোর্ট দিচ্ছে, ইভেন চেঞ্জেস ইন লিন, এরপর হচ্ছে কারেন্ট লিন প্র্যাকটিস এন্ড দেন কেস স্টাডিজ। আমরা ফার্স্টে যাব হলো যে ডেফিনেশন অফ লিন ম্যানুফ্যাকচারিং। লিন ম্যানুফ্যাকচারিং ইজ এ ওয়ে টু এলিমিনেট ওয়েস্ট এন্ড ইমপ্রুভ এফিসিয়েন্সি ইন এ ম্যানুফ্যাকচারিং এনভায়রনমেন্ট। যেটা আমি আগেই বলেছি, যেটা হলো যে আপনার রিডাকশন অফ ওয়েস্ট wastage and delays. So a way to eliminate waste and improve efficiency in a manufacturing environment. So Lean focuses on flow, the value stream and eliminating muda. Muda means a Japanese word, এটা হলো যে wastage. Wastage-টাকে বেসিক্যালি আমরা মুডা বলি। মানে এটা জাপানিজ একটা ওয়ার্ড। So lean manufacturing is the production of goods using less of everything compared to traditional mass production, less wastage, less human effort, less manufacturing space, less investment in tools, and then less inventory space, and then less engineering time to develop a new product. এটা হলো যে লিনের বেসিক্যালি লিন ম্যানুফ্যাকচারিং এর ডেফিনেশন। এরপর লিন অ্যান্ড জাস্ট ইন টাইম। জাস্ট ইন টাইম লিনের একটা টুলস। লিন ওয়াজ জেনারেটেড ফ্রম দ্য ফিলোসফি অফ কন্টিনিউয়াস অ্যান্ড ফোর্স প্রবলেম সলভিং। এটা বেসিক্যালি একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের একটা প্রসেস, যেটা হচ্ছে লিন। সো এটা আমি মানে ইমপ্লিমেন্ট করলাম, ইভেন থেমে গেলাম, সেটা করতে পারবো না। লিনটা এমন একটা জিনিস, এটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের দিকে আমাদের মানে আগাইতে হবে। ইভেন এটা হচ্ছে ফোর্স প্রবলেম সলভিং, এটা এমন একটা টুল যেটা হলো যে আপনার প্রবলেম আসলে অটোমেটিক আপনাকে ফোর্স করবে এটা সলভ করার জন্য। ইভেন জাস্ট ইন টাইমটা হলো যে লিনের একটা পার্ট, একটা টুলস, যেটা জাস্ট ইন টাইম ইজ সাপ্লাইং কাস্টমার্স
with exactly what they want when they want it. আপনাকে আসলে মানে কাস্টমার আপনাকে পুশ করবে না, আপনার দিক থেকে আপনি জিনিসটা ফিডব্যাক দিয়ে দেবেন কাস্টমারকে, যেটা হলো কাস্টমার আপনার কাছে যে জিনিসটা চাচ্ছে আপনি অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছেন। এটাই হলো যে লিনের প্র্যাকটিস, যে জাস্ট ইন টাইম ইজ এ সাপ্লাইং কাস্টমার্স উইথ এক্স্যাক্টলি হোয়াট দে ওয়ান্ট when they want it. With JIT, supplies and components are pulled, যেটা বললাম কিছুক্ষণ আগে, through a system to arrive where they are needed when they are needed. And what is wastage? Basically, wastage টা কি? So wastage is anything that happens to a product that does not add value from the customer's perspective. মানে যেটা হলো যে আমাদের আসলে কোনো ভ্যালু অ্যাড করে না, ওইটাকে আমরা ওয়েস্টেজ বলতে পারি, যেটা একেবারে টোটালটাই নো ভ্যালু বলা চলে। সো প্রোডাক্টস বিং স্টোরড, ইন্সপেক্টেড or delayed, products waiting in queues, and defective products do not add value. And then আমাদের আসলে ওয়েস্টেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে 7 ওয়েস্টেজ। আমরা অনেক সময় শুনছি যে 7 ওয়েস্টেজটা কি বেসিক্যালি, মানে ওয়েস্টেজ কোথা থেকে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটে ওয়েস্টেজটা আসলে কোথা থেকে আসতে পারে বা কিভাবে হইতে পারে, সেই জিনিসটা এখানে আমরা তুলে ধরছি যে ওভার প্রোডাকশনের মাধ্যমে আমাদের ওয়েস্টেজটা জেনারেট হতে পারে। কিভাবে? যে প্রোডিউসিং মোর দেন দ্য কাস্টমার অর্ডারস এন্ড প্রোডিউসিং আর্লি। আমার একটা অর্ডার আসছে, সেই অর্ডারটার থেকে আমি একটু বেশি প্রোডাকশন করলাম, আমার অ্যাকসেপ্টেবল ওয়েস্টেজ রেঞ্জ ম্যানেজমেন্ট থেকে অ্যাপ্রুভ দেওয়া হলো যে 3%, আমি আসলে 5% সামহাউ নিয়ে ফ্লোরেস্ট থেকে 2% অ্যাক্সেস নিয়ে আমি অ্যাক্সেস প্রোডাকশন করলাম, যেটা ওভার প্রোডাকশন বলা চলে। ইভেন আমি আর্লি প্রোডাকশন করলাম, আর্লি প্রোডাকশন করলে কি হবে, আমার ইনভেন্টরি এটা কমে যাবে। তো ইনভেন্টরি অফ এনি কাইন্ড অফ ইজিলি ওয়েস্ট। সো কিউই এটা হলো যে আইডল টাইম, স্টোরেজ এন্ড ওয়েটিং আর ওয়েস্টেজ। এরপর হলো যে আমাদের ট্রান্সপোর্টেশন একটা ওয়েস্টেজের ভিতরে পরে কিভাবে, যেটা হলো আপনার মুভিং ম্যাটেরিয়াল বিটুইন প্ল্যান্টস, এক ইউনিট থেকে আরেক ইউনিটে আমরা ম্যাটেরিয়াল মুভ করতেছি, বিটুইন ওয়ার্ক সেন্টার্স এন্ড হ্যান্ডলিং মোর দেন ওয়ান্স ইজ ওয়েস্ট। আমি দেখতে পাচ্ছি যে আসলে এখানে আমি এক ইউনিট থেকে অন্য ইউনিটে আমি যদি একটা ম্যাটেরিয়াল অথবা হলো যে আমি কিছু নিতে যাই, সেটা আমি দেখতেছি একবার যদি আমি নিয়ে যাই আমার টোটাল অর্ডারটা কমপ্লিট করতে পারতেছি। সেখানে আমার হয়তো বা কিছু টুল অথবা কিছু ম্যান পাওয়ার এঙ্গেজ করতে হবে, সো আমি এট এ টাইমে সবকিছু নিয়ে নিতে পারতেছি। বাট আমরা এখানে কি করতেছি, 3 থেকে 4 বার নিয়ে নিচ্ছি। সো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা একটা মানে ওয়েস্ট বা ট্রান্সপোর্টেশন ওয়েস্ট যেটাকে বলে। ইনভেন্টরি, unnecessary raw material, work in process, finished goods, excess operating supplies, and then motion, movement of equipment or people. আমার একটা জব চেঞ্জ ওভার টাইম লাগবে, সেই চেঞ্জ ওভার টাইম সে ফর এক্সাম্পল আমরা সেটিং টাইমস ধরে হলো যে 1 ঘন্টা। সো 1 ঘন্টার জায়গায় আমার ওইটা অ্যানালাইসিস করতে হবে কিভাবে ওইখান থেকে আমার 5 মিনিট রিডিউস করা যায়। সো ওইটা হলো যে আমি যদি রিডিউস করতে পারি দেন আমার জন্য এটা লিনের একটা প্র্যাকটিস হয়ে গেল। সো মোশন এখানে বলতে মুভমেন্ট অফ ইকুইপমেন্ট অর পিপল, যেটা টাইমটা আমরা যতটুকু রিডিউস করতে পারি সেটা। এরপর দেন ওভার প্রসেসিং, ওয়ার্ক পারফর্মড ওয়ান প্রোডাক্ট দ্যাট অ্যাডস নো ভ্যালু, যে নো ভ্যালু কাজগুলো আছে সেটাকে হলো যে আমরা ভ্যালুতে ট্রান্সফার করতে হবে। অ্যান্ড দেন ডিফেক্টিভ প্রোডাক্টস, রিটার্নস, যেটা সেলস রিটার্ন বলে, ওয়ারেন্টি ক্লেমস, রিওয়ার্ক অ্যান্ড স্ক্র্যাপ। এই 7টা হলো যে 7 ওয়েস্টেজ, এগুলোর দিকে আমাদের ফোকাস দিতে হবে যদি আমরা লিন প্র্যাকটিস। জি প্লিজ ভাই, ওই যে ওভার প্রসেসিংটা একটু আবার বলেন। আচ্ছা, ওভার প্রসেসিংটা হলো যে ওয়ার্ক পারফর্মড ওয়ান প্রোডাক্ট দ্যাট অ্যাডস নো ভ্যালু। আপনি একটা কাজ করতে যাচ্ছেন, সে ফর এক্সাম্পল আপনার একটা অর্ডার আসলো, সেই অর্ডারটা হলো যে আপনার বিভিন্ন প্রসেস আছে এখানে। আমি ফার্স্ট অফ অল আমি আমার এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করতেছি। আমি ফার্স্ট অফ অল আমার প্রসেসটা হলো যে একটা অর্ডার আসার পরে ডিজাইন করা, ডিজাইনটা আমার কাস্টমারের কাছ থেকে অ্যাপ্রুভাল নেওয়া, এন্ড দেন হলো যে এটা আমার প্রোডাকশনে ছেড়ে দেওয়া, এন্ড দেন এটা প্রোডাকশনে ম্যাটেরিয়াল অ্যারেঞ্জমেন্ট করা, ম্যাটেরিয়াল অ্যারেঞ্জমেন্ট করে এটা প্রোডাকশন করা, প্রোডাকশন করার পরে এটা দেন হলো যে পোস্ট প্রেসে অনেক প্রসেস আছে, এন্ড দেন এটা কিউসি করা। সো এই যে টোটাল যে প্রসেসিংটা, এই প্রসেসিংটা আমার ফোকাস করতে হবে আসলে কোথায় আমার ডিলে হচ্ছে।
যে আসলে আমি যে টোটাল প্রসেসটা করতেছি একটা মানে অর্ডার পারফর্ম করার জন্য বা কমপ্লিট করার জন্য, সো ওই প্রসেসে বিভিন্ন জায়গায় ডিলে হচ্ছে। ধরেন আমার কিউসি টাইমে 10,000 পিস প্রোডাকশন আমার এটা কিউসি করতে গেলে লাগতেছে এখানে আপনার 2 ঘন্টা। সে ফর এক্সাম্পল 3টা ম্যান পাওয়ার আমি এখানে এঙ্গেজ করলাম, 2 ঘন্টা লাগবে। তো আমি দেখতেছি তারা হলো যে গল্প করতেছে, এটা করতেছে, সেটা করতেছে, সে ওয়াশরুমে যাচ্ছে। আমি জাস্ট সিলি জিনিসগুলো তুলে ধরতেছি আপনাদের কাছে। রাইট রাইট, হ্যাঁ। তো সে ওয়াশরুমে যাচ্ছে, এখানে সে আমার একটা 2.5 ঘন্টা মতো সময় নিচ্ছে, যেখানে আমার টাইম ফিক্স করা, টাইম আর এরর মেথডে আমরা টাইম ফিক্স করে দিছি যে এটা ঢিলে ঢালা ভাবে কাজ করলো, আমার 2 ঘন্টার ভিতরে 10,000 পিসেস প্রোডাক্ট কিউসি কমপ্লিট করতে পারবে। সো সেটা সে 2.5 ঘন্টা নিয়ে নিচ্ছে। সো আমার ওইটা ফোকাস করতে হবে যে আসলে কেন সে 2 ঘন্টায় পারলো না। দ্যাট মিনস ওইটা ওভার প্রসেসিং, যেটা ওয়েস্টেজের ভিতরে আমার হাফ অ্যান আওয়ার ওয়েস্টেজের ভিতরে চলে গেছে। মাসুদ ভাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ টিপু ভাই, ইটস ক্লিয়ার। আপনি মানে আমরা একটা জব কমপ্লিট করতে যে পারফরমেন্সটা করতেছি প্রোডাক্টের উপরে, জি সেইখানে বিভিন্ন লেভেলে যে ফাঁক ফোক থাকে, যেগুলো বিভিন্ন ওয়েস্টেজ হয়, যেটা বললেন আপনি, জি ওই টোটালটা মিলে হচ্ছে আপনার ওই যে ওভার প্রসেসিং হ্যাঁ, এটা, তাই না? ওইটাই হলো যে যেটা যে- ওয়েস্ট হচ্ছে সেটাকে আমরা নো ভ্যালু হিসাবে ট্রিট করি। সো আমার এক্স্যাক্টলি, ওই নো মানে যে ভ্যালুটাকে প্রোডাক্ট, আমার ভ্যালুতে কনভার্ট করতে হবে। হুম। আমার ধরেন টাইম এন্ড এরর মেথডটা আমি ফিক্স করে দিচ্ছি 2 ঘন্টার ভিতরে 10,000 পিসেস প্রোডাক্ট আমার কিউসি করবে। সো আমার ওইখান থেকে আরেকটু আমার এখানে অ্যানালাইসিস করে দেখি এখানে 5 মিনিট আরো কমানো যায় কিনা। দেন আমার এখানে কি হলো, 1 ঘন্টা 55 মিনিটে আমি 10,000 পিসেস এর প্রোডাক্টটা কিউসি করতে পারতেছি। দ্যাট মিনস আমার এখানে 5 মিনিট সেভ হলো। 5 মিনিট সেভ মানে 5 মিনিট আমার ভ্যালুতে অ্যাড হলো। 5 মিনিট নো ভ্যালু আচ্ছা থেকে আরেকটা ট্রান্সফারে আমার ভ্যালুতে অ্যাড হলো। জি প্লিজ। টিপু ভাই, আরেকটা হয় না, ধরেন আমি একটা প্রোডাক্টের উপরে কিছু ইফোর্ট দিলাম, হ্যাঁ, জি ইফোর্ট দিয়ে দেয়ার্স পসিবিলিটি আপনার 50-50, পরে জি কিছু দেওয়ার পরে দেখলাম যে না, এটা দ্যাট ডিডন্ট কাম আউট সাকসেসফুল, জি তখন ওই যে এটা আমার ওয়েস্ট হলো সময়টা, জি যেটা আমি পারফর্ম করেছিলাম প্রোডাক্টের উপরে, কোনো ভ্যালু অ্যাড করে নাই। আই থিঙ্ক এটাও একটা হয়, তাই না? না, এটা আপনি আসলে কি আপনি হলো যে প্রথমে পাইলট রান করবেন। আপনি তো ফার্স্ট স্টেজে ইমপ্লিমেন্টেশনে যাবেন না, কি ঠিক হ্যাঁ, না? পাইলট রান করতে হবে। হ্যাঁ ডেফিনেটলি আপনি পাইলট রান করবেন। পাইলট রান করার পরে যখন আপনি দেখবেন যে ইউ আর বিকামিং সাকসেসফুল, এট দ্যাট মোমেন্টে আপনি এটা ইমপ্লিমেন্টেশনে যাবেন, কি ঠিক না? হ্যাঁ, সো তো ইমপ্লিমেন্টেশনে পাইলট যাবেন তখনই পাইলট, হ্যাঁ যখন আপনি দেখবেন যে এটা ভ্যালুতে অ্যাড হইছে। রাইট, ঠিক আচ্ছা, আছে, আমি এখানে ক্যারি অন। একটু বলি, অ্যাড করি জি এখানে, প্লিজ প্লিজ। যে আসলে কি, যে ধরেন আমাদের এই যেগুলো আসলে লিন ম্যানেজমেন্টে যে কোম্পানিগুলো চলে, হ্যাঁ, সেগুলো আসলে একটা সবকিছুর জন্য তাদের একটা স্ট্যান্ডার্ডাইজড স্ট্যান্ডার্ডাইজড একটা সিস্টেম থাকে। তো এটার ভেতরে আসলে মানে জাপানিজ একটা এসএমইডি একটা ওদের সেইং আছে এই লিন ম্যানেজমেন্টের, মানে টয়োটা, দ্য টয়োটা লিন ম্যানেজমেন্ট ইজ also called as the Toyota way, or TPS, the Toyota processing the production system, তাই না? জি জি এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এখানে ওদের একটা টার্মই আছে এসএমইডি, এটার মানে হলো সিঙ্গেল মিনিট এক্সচেঞ্জ অফ ডাইস। মানে কেউ যদি একটা সিঙ্গেল মিনিট নষ্ট করলো, এটা একটা মৃত্যুর সমান। তারাও মানে টাইমটাকে তারা এভাবে ভ্যালিউ দেয়, যার জন্য লিন ম্যানেজমেন্টটা এইটাকে একটা বলা হচ্ছে যে টাইম সেভিং ইজ ওয়ান অফ দ্য টুল অফ লিন ম্যানেজমেন্ট, রাইট? মানে মূল জিনিসটা এরকম যে রিডাকশন অফ ওয়েস্টেজ এন্ড ডিলে, রিডাকশন অফ ওয়েস্টেজ এট দ্য সেম ডিলেস। টাইম ডিলেস। হ্যাঁ, এখানে লিন ম্যানেজমেন্টের কয়েকটা বেসিক প্রিন্সিপাল আছে। জি আপু, আমি ওইদিকে আসতেছি আর কি। জি জি, ঠিক আছে, হ্যাঁ, ওকে, প্লিজ কন্টিনিউ, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। এখন আসলে লিন জিনিসটা কোথা থেকে আসছে, অরিজিন অফ লিনস। লিন ম্যানুফ্যাকচারিং ইজ সামটাইমস কল্ড দ্য টয়োটা প্রোডাকশন সিস্টেম, যেটা আপু কিছুক্ষণ আগে বললো ফারজান আপু, যে টিপিএস, বিকজ টয়োটা মোটরস কোম্পানিজ ইজি, টয়োটা অ্যান্ড হলো যে থাইচু, তাইচুই। হ্যাঁ থাইচুই অনো আর গিভেন ক্রেডিট ফর ইটস অ্যাপ্রোচ অ্যান্ড ইনোভেশন। বেসিক্যালি এই দুইজন ব্যক্তি হলো যে আমাদের লিন ম্যানুফ্যাকচারিং এই জিনিসটা ডেভেলপ করেছে টিপিএস এ, টয়োটা প্রোডাকশন সিস্টেমে। Toyota production system কি? Since the Toyota production system requires that activities, connections, and flow paths have built-in tests to single problems automatically, gaps become immediately evident.
Results of the TPS are improvements in reliability, flexibility, safety, and efficiency. This leads to increase in market share and profitability. এখন লিন ম্যানুফ্যাকচারিং এর যে মানে প্রিন্সিপাল আছে কিছু, যেটা হচ্ছে কি টেকনিক্স, তার ভিতরে আমরা অনেকেই জানি যে 5S সম্বন্ধে মেবি সব আমি আমি যেটা মনে করি যে সবাই মোটামুটি অল্প হোক অথবা বেশি হোক। ভাইয়া আমি একটু ইন্টারাপ্ট করি ফর 1 সেকেন্ড। আমরা আসলে এক্সপেক্ট করছি যে এভরিওয়ান উইল কিপ देयर ক্যামেরাস অন। আমরা আসলে এটা এক্সপেক্ট করছি, আর স্যার আসলে অ্যানাউন্স করেছেন আসলে যে যারা ক্যামেরা অন রাখবে না আপনারা একটু চ্যাট বক্সের মেসেজটা দেখবেন, তাদেরকে স্লাইড গুলো দেওয়া হবে না। হ্যাঁ, so please keep your cameras on as this is a discussion session. এখানে তো আসলে we are discussing and sharing knowledge, so এখানে ক্যামেরাটা অন রাখলে ভালো হয় আর কি। So thank you so much ভাইয়া, sorry for interrupting. Okay, please leave the floor. সম্বন্ধে আমাদের মোটামুটি আইডিয়া আছে। সো এটা হলো যে আমাদের লিন ম্যানুফ্যাকচারিং এর একটা টেকনিক 5S, এন্ড দেন আপু কিছুক্ষণ আগে বললো SMED, সিঙ্গেল মিট এক্সচেঞ্জ অফ ডাইস, এন্ড দেন হলো যে ক্যানবান হলো যে, এন্ড দেন হলো যে সেলুলার ম্যানুফ্যাকচারিং। আমরা এখান থেকে 5S সম্বন্ধে একটু ইন ডেপথ নলেজ নিব। সো 5S জিনিসটা কি? Strategy for creating a well organized, smoothly flowing manufacturing processes. So এখানে আমি যেমন আমার এখানে KDS এ একটা প্রসেস ডেভেলপ করেছিলাম 5S সম্বন্ধে, জাস্ট সিম্পলি একটা আইডিয়া দেওয়ার জন্য, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে স্ক্রিনটা। আচ্ছা, 5S কি? 5S by 5 questions. What is 5S? 5S কি? 5S is the Japanese concept for housekeeping of workplace. জিনিসটা 5S হলো কর্মস্থল গুছিয়ে রাখার একটি জাপানিজ পদ্ধতি। সো 5S stands for what? 5S দ্বারা কি বোঝাচ্ছে আসলে? এটা যেমন সিঙ্গেল এজ, যেটা সেইরি, যেটা জাপানিজ, ইংলিশে আমরা বলি সর্ট। সো রিমুভ হোয়াট ইজ নট নিডেড এন্ড কিপ হোয়াট ইজ নিডেড। আমাদের যেটা দরকার সেটা আমরা রেখে দিব, যেটা দরকার না সেটা সর্ট আউট করে আমরা রিমুভ করে ফেলবো, পৃথক করে ফেলা। যেটা কর্মস্থলে যেসব জিনিস প্রয়োজনীয় সেগুলো রেখে অপ্রয়োজনীয় জিনিসগুলো পৃথক করে সরিয়ে ফেলতে হবে। সো ফার্স্ট এস হলো গিয়ে সর্ট, রাইট? এক্স্যাক্টলি, সর্ট। এন্ড দেন সেকেন্ড ইজ সেইতন, যেটা জাপানিজ ওয়ার্ড, এন্ড দেন এটা ইংলিশে বলা হয় যে সেট। প্লেস থিংস ইন সাচ এ ওয়ে দ্যাট দে ক্যান বি ইজিলি রিচড whenever they are needed। জিনিসটা এরকম যে গোছানো, প্রয়োজনীয় জিনিসগুলো এমন ভাবে গুছিয়ে রাখতে হবে যেন যখন যেটা দরকার তখনই সেটা সহজে হাতের কাছে পাওয়া যায়। দ্যাট মিন্স ফার্স্ট এসটা হলো যে সর্ট, সেকেন্ড এসটা হলো যে সেট, এন্ড দেন আমরা থার্ড এসে যাব সেইসো, যেটা জাপানিজ ওয়ার্ড। এটার ইংলিশে আমরা যাচ্ছি হলো যে সাইন। কিপ থিংস ক্লিন এন্ড পলিশড, নো ট্রাস্ট ওয়ার ডার্ট ইন দ্য ওয়ার্কপ্লেস। তৃতীয় এসটা এরকম যে পরিষ্কার পরিচ্ছন্ন করা, কর্মস্থল এবং কর্মস্থলের জিনিসপত্র প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যাতে কোনো ধুলো ময়লা না পড়তে পারে। এটা গেল থার্ড এস, সর্ট, সেট, সাইন। এন্ড দেন আমরা যাব 4 নাম্বার এসে সেইকিৎসু, যেটা জাপানিজ ওয়ার্ড, স্ট্যান্ডার্ডাইজ, এস্টাবলিশ ইউনিফর্ম ডকুমেন্টস, procedures, work stations for consistency of above 3 stages। মানে তিনটা যে এস আমরা, সেটা হলো আসলে মেইনটেইন করা বা স্ট্যান্ডার্ডাইজ করা, কাজের আদর্শ তৈরি করা। উপরের তিনটি ধাপে উল্লেখিত কাজগুলো নিয়মিত পালন করার জন্য আদর্শ কর্মপদ্ধতি তৈরি করতে হবে, যেটাকে বলা হয় ওয়ার্ক ইনস্ট্রাকশন অথবা এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, এবং সেটা অনুসারে সর্বদা কাজ করতে হবে। এন্ড দেন 5 নাম্বার এসটা হলো যে সেইটসুকি, যেটা জাপানিজ ওয়ার্ড, যেটা সাস্টেইন। Everyone should be disciplined, follow strictly the rules and maintain standards while working.
পঞ্চম এসটা হলো যে পালন করা, প্রত্যেকে আদর্শ কর্মপদ্ধতি এবং নিয়ম নীতি কঠোরভাবে অনুসরণ করে কাজ করবে। যেটা এখানে 5 নাম্বার এস পর্যন্ত ফলো করলে ইজ দিস হ্যাভেন, মানে বাইরের লোকজন এসে মনে করবে এটা আসলে কি স্বর্গ, এটা আরেকজনে বলবে যে না, ইটস এ ওয়েল ওয়ার্ডার্ড এ কি বলে, একটা ওয়েল ওয়ার্ডার্ড একটা প্ল্যান্ট বা ম্যানুফ্যাকচারিং ইউনিট। আমরা আসলে 5S টা কিভাবে অ্যাচিভ করব, এটা আমি আসলে একেবারে রুট লেভেলের জন্য ডেভেলপ করেছিলাম আমার এখানে। সো এই কারণে আর কি বাংলা ইয়া করা, হাউ ক্যান উই অ্যাচিভ। আচ্ছা, আপনার স্লাইডটা বোধহয় আটকে গেছে, দেখা যাচ্ছে না ভাইয়া, আপনি কি একটু দেখবেন? এই স্লাইডটা তো আর দেখা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? স্ক্রিনটা দেখা যাচ্ছে, কিন্তু ওই যে 5S স্ট্র্যাটেজি ফর ক্রিয়েটিং আ ওয়েল অর্গানাইজড স্মুথলি ফ্লোয়িং না, ওইটা থেকে আমি অন্য একটা ইয়াতে চলে গেছি, মানে এখানে ফাইল ইয়া অ্যাটাচ করা, তো আমার ওই যে যেটা আমি এখন দেখাচ্ছি এটা অ্যাটাচ করা। ওটা আবার শেয়ার করতে দিতে হবে, শেয়ার নতুন করে রিশেয়ার দিতে হবে। হ্যাঁ, ও আচ্ছা, সরি। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? না, আপনি আবার কি করবেন আমি বলি, শেয়ার স্ক্রিনে যে স্ক্রিনটা শেয়ার করতে চান সেটা সিলেক্ট করবেন। পুরাপুরি করে নিয়ে পড়ছি লিঙ্ক সিক্স সিগমা 5S প্রত্যেক মানুষের সামনে কোম্পানি। হ্যাঁ, আপনাদের ক্যামেরাটা আপনারা অন রাখেন, বাট আপনার মাইক্রোফোনটা একটু অফ রাখেন। আর টিপু ভাই, আপনার যেটা করতে হবে, আপনি আবার শেয়ার স্ক্রিনে যান, অল্টার প্লাস এস দিলেও হবে। হ্যাঁ, তারপরে আপনি যে স্ক্রিনটা শেয়ার করতে চান সেটা একটু সিলেক্ট করতে হবে। কমেন্টসটা পাচ্ছি না, কোথায় গেছে বুঝতেছি না। শেয়ার স্ক্রিনটা পেয়েছেন? জুমে দেখেন নিচের দিকে আছে। হ্যাঁ, ওইটা পেয়েছি। হ্যাঁ, এরপর যে স্ক্রিনটা আপনার ডেস্কটপে কয়েকটা স্ক্রিন খোলা আছে, তো যেটা আপনি শেয়ার করতে চান সেটা আবার একটু কাইন্ডলি সিলেক্ট করবেন। বেশি সমস্যা ফিল করলে আমি শেয়ার করে দিই, আমার এখান থেকে শেয়ার করে দিব। টিপু কি বলে? আচ্ছা, আমি একটু ট্রাই করে দেখি। আপনি যদি না পারেন অসুবিধা নেই, আমার এই দিক থেকে আমি হয়তো শেয়ার করতে পারবো। শেয়ার করে দেন না প্লিজ। আমি দেখি আমার এই দিক থেকে। আচ্ছা, আপনি অবশ্য ওই ফাইলটা পাঠাইছি কিনা, মানে 5S ট্রেনিং ম্যানুয়াল যেটা আমি যেটা দিয়ে হ্যাঁ, এটা খুব ইজি, আমি আপনাকে বলছি, আপনি জাস্ট অল্টার প্লাস এস টা প্রেস করেন। অল্টার প্লাস এস, অল্টার প্লাস এস, হ্যাঁ অল্টার প্লাস এস প্রেস করলাম। হ্যাঁ, তারপর একটা স্ক্রিন আসবে ছোট, সেখানে দেখবেন আপনার স্ক্রিনের আপনার মধ্যে যে কয়টা উইন্ডো ওপেন করা আছে আপনার ডেস্কটপে, সেগুলো সবগুলো আসবে। আসছে না? না, আসেনি। আচ্ছা, তাহলে আপনি এই যে জুমের শেয়ার বাটনটা আবার প্রেস করেন। আচ্ছা, আগে কি শেয়ার বাটন শেয়ারটা অফ করতে হবে? কি হইছে? জি, হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন এসেছে, এখন হয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ। জি, হ্যাঁ, একটু ফুল স্ক্রিন করে দেন। ছোট হয়ে গেল, অসুবিধা নেই, আপনি আগে যেটা ছিল সেটাই করবেন। হ্যাঁ, বেসিক্যালি এটার ঠিক সাথে আছে। হ্যাঁ, ওকে, নাও ইটস ফাইন। এখনো দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, সো আমরা সাস্টেইনে ছিলাম 5 নাম্বার এসে। So everyone should be disciplined to follow strictly the rules and maintain standard while working.
সো পালন করা, প্রত্যেকে আদর্শ কর্মপদ্ধতি এবং নিয়ম নীতি কঠোরভাবে অনুসরণ করে কাজ করবে। তো যখন আমরা 5টা এস কমপ্লিটলি ফলো করব, সম্পূর্ণরূপে ফলো করব, তখন হলো যে আমাদের ওয়ার্ক প্লেসটা হবে এরকম। অনেকে বাইরে থেকে এসে বলবে যে ইজ দিস হ্যাভেন, তো আরেকজন আবার বলবে না এটা একটা ওয়েল অর্গানাইজড একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। সো হাউ ক্যান উই অ্যাচিভ 5S? আমরা কিভাবে 5S অর্জন করতে পারি? 5S ক্যান বি অ্যাচিভড very easily if everyone employee can have a close looks at his workplace and একটু মাইক্রোফোনটা অফ রাখেন। তৌফিকুর রহমান, তৌফিকুর রহমান, আপনি একটু মাইক্রোফোনটা অফ করেন প্লিজ। মিস্টার তৌফিকুর রহমান, আপনি মাইক্রোফোনটা একটু কাইন্ডলি অফ করেন। সো আমরা যদি এই ফ্লো চার্টটা ফলো করি সেক্ষেত্রে আমরা 5S টা সুন্দরভাবে অ্যাচিভ করতে পারবো। যেটা হলো যে সর্ট ইজ আইটেম নিডেড, কোন আইটেমটা আমার দরকার, যে আলাদা করা জিনিসটা কি দরকারি, সেক্ষেত্রে হলো যে আমরা আলাদা করে, যদি দরকারি না হয় সেক্ষেত্রে ডাজ আইটেম হ্যাড দ্য ভ্যালু, এটার কি কোনো ভ্যালু আছে, জিনিসটির কি কোনো ব্যবহৃত মূল্য আছে। যদি মূল্য না থাকে সেক্ষেত্রে আমি একেবারে ফেলে দিব, আর যদি মূল্য থাকে সেক্ষেত্রে আমি মুভ টু টেম্পোরারি স্টোরেজ, কোনো নির্দিষ্ট স্থানে জিনিসটি সাময়িকভাবে সংরক্ষণ করব। যদি এটা দরকারি হয় সেক্ষেত্রে সেট অ্যান্ড সাইন, এটা গুছিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটা রাখবো। অ্যান্ড দেন এটা আমরা স্ট্যান্ডার্ডাইজ, যেটা আগে আমরা পড়ে আসছি, দেখে আসছি, স্ট্যান্ডার্ডাইজ অ্যান্ড মেক ভিজিবল, ভিজুয়াল, গোছানো এবং পরিষ্কার রাখার জন্য আদর্শ কর্মপদ্ধতি তৈরি করে সকলের দৃশ্যমান করা। এরপরে আমরা যাব এটা সাস্টেইনে, উপরোক্ত ভাবে নিয়মিত কাজ করার অভ্যাস গড়ে তোলা। যদি এটা ব্যবহৃত কোনো মূল্য থাকে সেক্ষেত্রে মুভ টু টেম্পোরারি স্টোরেজ, কোনো নির্দিষ্ট স্থানে জিনিসটি সাময়িকভাবে সংরক্ষণ করা। ইউজ ইন অ্যানাদার লোকেশন অর ডিসপোজ উইথিন 2 উইকস, এটা যদি ওইভাবে আমরা টেম্পোরারি স্টোরেজে রাখার পর যদি দেখি যে এটা আসলে ডিসপোজ করতে হবে, সেক্ষেত্রে আমরা ডিসপোজের ইউনিটে ফেলে রাখবো 2 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আমরা ওইখানে ফেলে রাখবো। যেটা হলো যে অন্য কোনো বিভাগ বা স্থানে ব্যবহার করা অথবা 2 সপ্তাহের পর সরিয়ে ফেলা। যেমন আমার যেটা মনে করতেছে এটা ইউজেবল না, বাট অন্য কোনো ডিপার্টমেন্টে এটা ইউজ করতে পারে, এরকম হইতে পারে। সো অন্য কোথাও সরিয়ে রাখা, যেটা অন্য ডিপার্টমেন্ট ইউজ করতে পারে। অ্যান্ড দেন হলো যে ট্রাস্ট, জিনিসটি পরিত্যক্ত ঘোষণা করা, ডিসপোজ অফ করা। আমরা এই ফ্লো চার্টটা যদি মেনটেন করি দেন আমরা 5S টা অ্যাচিভ করতে পারবো। When we say confidently that we are maintaining 5S perfectly, তখন আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারবো যে আমরা 5S সঠিকভাবে অনুসরণ করতেছি। বা just check below questions and ensure the necessary answers before leave your workplace. প্রতিদিন কর্মস্থল থেকে যাওয়ার আগে শুধু নিচের প্রশ্নগুলোতে চোখ রাখুন এবং নিশ্চিত করুন যে আপনি যথাযথ উত্তর দিতে সক্ষম। ডু ইউ হ্যাভ এনি আনইউজুয়াল থিং অ্যারাউন্ড ইউ, যদি এটা নো হয়, আপনার আশেপাশে কি কোনো অপ্রয়োজনীয় জিনিস আছে, যদি নো হয় অ্যান্সার, সেক্ষেত্রে আপনি 5S মেনটেন করতেছেন। আর অল দ্য রিকোয়ার্ড থিংস কিপ অ্যাট দেয়ার অ্যালোকেটেড প্লেস, সকল প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কি আপনার নির্ধারিত স্থানে আছে, এটা যদি অ্যান্সার ইয়েস হয় দেন আপনি 5S মেনটেন করতেছেন। অল দ্য রিকোয়ার্ড থিংস ডাস্ট ফ্রি, সকল প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কি ধুলো ময়লা মুক্ত আছে, যদি অ্যান্সার হ্যাঁ হয় সেক্ষেত্রে আপনি 5S মেনটেন করতেছেন। আর ইউ ফলোইং দ্য অপারেটিং স্ট্যান্ডার্ড, যেটা হলো যে SOP বা ওয়ার্ক ইনস্ট্রাকশন WI, আপনি কি আপনার নির্দিষ্ট কর্মপদ্ধতি অনুসরণ করতেছেন, যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে আপনি 5S মেনটেন করতেছেন। লেট আস রিভিউ ওয়াল কোশ্চেন। এই কোশ্চেনগুলো তো খুবই ইম্পর্টেন্ট আর কি। এক্স্যাক্টলি, হ্যাঁ। মানে যে কেউ যদি শিখলো এসওপি, যদি শেখার পরে যদি জাস্ট মেনটেন করে তাহলে এগুলো চেক করবে। কি প্রতিদিন সকালবেলা সে চিন্তা করলো যে আমি যখন শুরু করলাম অফিস, তখন আমি আমার যে ওয়ার্কশিট বা আমার যে কাজের যে ইয়াটা আছে, ডিউটি, আমরা ডিউটি বলি, বা আমার যে জব রেসপন্সিবিলিটি, ওটা চেক করে
সাথে এটাও করতে পারে, তাহলে হয়তো এনশিওর করা সহজ। এটা বেসিক্যালি আমরা আসলে আমার ডেস্কেও আমরা মানে এটা ফলো করতে পারি যে আমার হুম। সারাউন্ডিং, আমার কম্পিউটার আছে, আমার ল্যাপটপ আছে, ল্যাপটপের পাশে আমার ল্যান্ড ফোনটা আছে, আমার পানির ওয়াটার পট আছে, আমার ফ্যানটা আছে, আমি সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। দেন আমি হলো যে আমার যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট সেটা যদি আমি ঠিকঠাক রাখতে পারি, দেন আমার ওয়ার্কিং অ্যারেঞ্জমেন্ট যেখানে বা ওয়ার্কিং প্লেস সেটা আমি সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো। মানে এটা আসলে এটা কি লিন ম্যানেজমেন্টের পার্ট নাকি লিন সিক্স সিগমা? এটা লিনের পার্ট, লিন ম্যানুফ্যাকচারিং এর পার্ট। সিক্স সিগমা আরেক পার্টে আছে, ওটা শেয়ার করবো পরে। ওকে, আসতেছে, ওখানে আসতে চলে আসতেছে। সো জি ইফ অল স্যার, অফ আমি একটু শেয়ার করতে চাচ্ছি স্যার। হ্যাঁ sure. বলেন। সেটা হচ্ছে স্যার ওই যে যেটা হচ্ছে এল এস এস যেটা, হ্যাঁ, লিন সিক্স সিগমা। আচ্ছা, এইটা ফ্লোর চেকলিস্ট কি মেনটেন করে বা ফ্লোর চেকলিস্ট কি এটার মধ্যে কি পড়ে এল এস এস? ফ্লোর চেকলিস্ট আসলে আপনি কোনটা বোঝাতে যাচ্ছেন? যেমন হলো যে আপনার ফ্লো স্যার চার্ট আমি একটু আছে। বলি। হ্যাঁ, রাইট ভাইয়া রাইট বলেন রাইট প্লিজ, ভাইয়া বলেন। স্যার, আমি যে জিনিসটা এখানে ফলো করলাম যে 5S এবং LSS লিন সিক্স সিগমা, হ্যাঁ, সেটাতে দেখেন কিছু কিছু জিনিস এখানে লেখা আছে যে তুমি কি তোমার নির্দিষ্ট হচ্ছে কার্য পদ্ধতি অনুসরণ করে আসছো, তুমি কি একবার উপরের প্রশ্নগুলো মিলিয়ে দেখো, মানে যা যা করছি এখন আমি অফিস, আমার রেসপন্সিবিলিটি যেটা, হ্যাঁ, আমি এটা কমপ্লিট করলাম, করার পরে আমার সবকিছু ঠিকঠাক প্রপারলি শাটডাউন আছে কিনা, বা আমার আশেপাশে যেগুলো সবকিছু, আপনি যেটা কিছুক্ষণ আগে বললেন সেইতন, জি এটা ঠিকঠাক আছে কিনা, মানে ওভারঅল যেই অপশন গুলো এখানে আছে 1 থেকে 5 জি পর্যন্ত, এটার মধ্যে কি ফ্লোর চেক লিস্ট মেনটেন করে বা ফ্লোর চেক লিস্ট এর মধ্যে পড়ে কিনা, ডেফিনেটলি পড়ে, আমি এটা ডেফিনেটলি জানতে পড়ে, চাচ্ছি। ও থ্যাংক ইউ, জি থ্যাংক ইউ। ডেফিনেটলি। জি, মানে আমরা যেটা করি ভাই সেটা হচ্ছে যে প্রত্যেকদিন ফ্লোর চেক লিস্ট দিয়ে দিই, এবং যখন মিটিং, যখন আমরা শুরু করি, শুরু করার আগেই হচ্ছে সবাইকে একটা প্রাইমারি 10 মিনিটস একটা মিটিং করা হয় কাজ আগে পূর্বে। তো 10 মিনিটস যখন মিটিং করা হয় তখন বলে দিই যে কোন সেগমেন্টে কার কাজ হবে এবং কি হবে, সেইতন কোনটা, আমরা এখানে 1 থেকে 5 মানে পর্যন্ত কে এটা কোন আমরা, রোল প্লে করবে হ্যাঁ সবকিছু রাইট আপনারা ডিসকাস। রাইট, ইয়েস থ্যাংক ইউ, হ্যাঁ, কোন রোল প্লে করবে সেটা আমরা আগেই বলে দিই অনলি 10 মিনিটসে। দেন আমরা যার যার কাজ সেটা করি, এবং দিন শেষে যে ডিপার্টমেন্ট ইনচার্জের আন্ডারে যারা থাকে তারা কি করে সেটা একজনকে হচ্ছে রেসপন্সিবিলিটি দিয়ে দেয় যে আপনি এগুলা মেনটেন করে ফ্লোর যে আপনার ডিপার্টমেন্টের কোন কোনটা ঠিকঠাক আছে কিনা, আইপিএস ইউপিএস আছে কিনা, এবং সেখানকার শাটডাউন সবকিছু আছে কিনা, এসি অফ আছে কিনা, মানে এটাই আমি জানতে চাচ্ছি যে এটা কি এলএসএস বা 5S এর এটা মধ্যে পড়ে কিনা বেসিক্যালি হলো যে প্রজেক্ট। আপনার ইয়েস, লিনের জি থ্যাংক একটা ইউ। টুলস, 5S টা হলো যে লিনের একটা টুলস, আর আপনি যে চেকলিস্টটা বলছেন সেটা হচ্ছে 5S এর একটা টুলস। মানে ও লিনের থ্যাংক ইউ, জি টুলস হলো যে 5S এর টুলস, জি জি, আপনি যেটা বলছেন সেটা চেকলিস্ট। তো চেকলিস্ট হলো যে ওকে থ্যাংক ইউ, জি স্যার থ্যাংক ইউ, জি জি ওকে। যে এখন আমরা if all of your answers are matched with above answers, you can confidently say that you are maintaining 5S perfectly. যদি আমরা সবগুলো উত্তর, উপরের উত্তরগুলোর সাথে আমাদের উত্তরগুলো মিলে যায়, সেক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি যে আমরা সঠিকভাবে 5S টা মেনটেন করতেছি। And then what are the benefits of 5S? আমরা 5S টা করলে আসলে কি ধরনের লাভবান হব বা বেনিফিট হব? Improve work efficiency as necessary materials are easy to find. আমার ড্রয়ারে আমি কোথায় পেন রাখবো, আমার পেনদানিতে আমি পেন রাখবো না, আমি অন্য কোথাও পেন রাখবো, যদি পেনদানিতে পেন রাখি সেক্ষেত্রে আমি খুব ইজিলি এটা আমি নিতে পারবো পেনটা। তো কাজের দক্ষতা বাড়ে যেহেতু প্রয়োজনীয় জিনিস সহজে আমি খুঁজে পাচ্ছি। মোর ইফেক্টিভ ইউজ অফ ওয়ার্কপ্লেস স্পেস, কর্মস্থলের জায়গায় সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয়, যেমন ওয়েস্ট অফ টাইমটা খুব এখানে রিডিউস হয় আর কি। মোর এফিসিয়েন্ট ইকুইপমেন্ট ক্লিন আপ অ্যান্ড মেইনটেনেন্স, জিনিসপত্রের কার্যকর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত হয়। বেটার হাইজেনিক ওয়ার্কিং কন্ডিশনস লিডিং টু ইমপ্রুভ হেলথ, স্বাস্থ্যকর কর্মপরিবেশ সুস্বাস্থ্যের সহায়ক হয়। ইমপ্রুভ মোরাল, নৈতিকতার উন্নয়ন ঘটে। এটা ইভেন নট অনলি আমরা বাসায় এটা প্র্যাকটিস করতে পারি, আই থিঙ্ক সো ফার। আর এই ম্যাটেরিয়ালস, এখানে যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলো আমরা এখান থেকে নিয়েছি, একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্স সিরিজের বই থেকে। তো এটা হলো যে আমাদের 5S গেল। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে?
হ্যাঁ দেখা যাচ্ছে জি স্যার, দেখা 5S। যাচ্ছে। জি। এখন 5S এর এক্সাম্পল আমরা আগে যেরকম ছিল একেবারে অগোছানো সবকিছু, আফটার 5S আমাদের সবকিছু মোটামুটি একটা মানে সুন্দর অর্গানাইজড ওয়েতে চলে আসছে। যেমন লেফট সাইডে যেটা আছে বিফোর এন্ড রাইট সাইডে যেটা আছে আফটার। Benefits of 5S: increases organization and efficiency, avoids wasted motion, increases safety, eliminates unnecessary inventory, offers improvements at an expensive cost, at an inexpensive cost. লিন ম্যানুফ্যাকচারিং এর আসলে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস গুলো কি কি আমরা সেগুলো একটু দেখি। অ্যাডভান্টেজেস হলো যে ইনক্রিজড ওভারঅল প্রোডাক্টিভিটি, আমরা যদি লিনটা প্র্যাকটিস করি সেক্ষেত্রে আমাদের ওভারঅল প্রোডাক্টিভিটি ইনক্রিজ হবে। সো রিডিউসড অ্যামাউন্ট অফ ফ্লোর স্পেস রিকোয়ার্ড, যতটুকু আমাদের ফ্লোর স্পেস দরকার সেটা হলো যে আমাদের ওয়েল অর্গানাইজড হলে একটু রিডিউসড হবে, মানে আমরা প্রপার ইউটিলাইজ করতে পারবো। রিডিউসড ম্যানুফ্যাকচারিং লিড টাইম, improve flexibility to react to changes, improve quality. আর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি যদি আমরা লিন ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস করি? ডিফিকাল্টি ইনভলভড উইথ চেঞ্জিং প্রসেসেস টু ইমপ্লিমেন্ট লিন প্রিন্সিপালস, যেটা হলো যে এটা আমরা ফার্স্টে যখন আমরা এটা রান করতে যাব, লিন প্র্যাকটিসটা যখন আমরা করতে যাব তখন বিভিন্ন ধরনের প্রসেস চেঞ্জ করতে হবে, ইভেন হলো যে বিভিন্ন ধরনের এসওপি চেঞ্জ করতে হবে। সো এইগুলো আসলে আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে ইনিশিয়াল স্টেজে, ওইটা এখানে বোঝাতে যাচ্ছে যে ডিফিকাল্টি ইনভলভড উইথ চেঞ্জিং প্রসেসেস টু ইমপ্লিমেন্ট লিন প্রিন্সিপালস। লং টার্ম কমিটমেন্ট রিকোয়ার্ড, যেটা এটা আসলে যেহেতু কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের একটা পার্ট, সেক্ষেত্রে এটা আসলে আমাদের কমিটমেন্টটা খুব লং টার্ম হয়, এটা খুব দ্রুত আমরা শর্ট টার্মের ভিতরে এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না। এরপর ভেরি রিস্কি প্রসেস, এক্সপেক্ট সাপ্লাই চেইন ইস্যুস while চেঞ্জিং ওভার টু লিন। তো এটা গেল হলো যে লিনের অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। পিপল কিভাবে এটা নিচ্ছে? ট্রানজিশন টু লিন ইজ ডিফিকাল্ট সিন্স এ কোম্পানি মাস্ট বিল্ড এ কালচার ওয়্যার লার্নিং এন্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আর দ্য নর্মস। যেখানে আসলে স্ট্যান্ডার্ডটাই হলো যে আমার কালচারটাই এইরকম যে আসলে ইমপ্রুভমেন্ট এন্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট নিয়ে আমরা আসলে কাজ করবো বা স্ট্যান্ডার্ডাইজ একটা অর্গানাইজ, সেখানে বেসিক্যালি লিন প্র্যাকটিসটা করা যায়, আর না হলে আসলে ডিফিকাল্ট হয়ে যায়। সাকসেস অফ লিন রিকোয়ার্স দ্য ফুল কমিটমেন্ট এন্ড ইনভলভমেন্ট অফ অল এমপ্লয়িজ এন্ড অফ দ্য কোম্পানিজ সাপ্লায়ার্স। হাউ পিপল বেনিফিট ফ্রম লিন? তো আসলে আমরা যদি দেখি যে আসলে এলিমেন্ট গুলো, যে আসলে কমিউনিকেশনে যেটা ট্র্যাডিশনাল ছিল লিন প্র্যাকটিস বা লিন আমরা অ্যাপ্লাই করার আগে যেটা ছিল স্লো অ্যান্ড আনসার্টেইন, যেটা লিন প্র্যাকটিস আমরা করার পর থেকে এটা ফাস্ট হয়েছে এন্ড কমিউনিকেশনটা একটু ফাস্ট হয়েছে এন্ড পজিটিভ হয়েছে। যেটা ইমপ্রুভমেন্ট কি হয়েছে আমার, এটা যে লিন প্র্যাকটিসটা করার পরে আমাদের কোয়ালিটি এন্ড কোঅর্ডিনেশনটা, টিমের ভিতরে একটা কোয়ালিটি আসছে এবং কোঅর্ডিনেশনটা চলে আসছে। এন্ড দেন আমরা যদি সেকেন্ড এলিমেন্টে যাই, টিম ওয়ার্ক, এটা ছিল ইনহ্যাবিটেড, যেটা এখন এনহ্যান্সড হয়েছে, একটা ইফেক্টিভ একটা টিম হয়েছে। এন্ড দেন যদি আমরা মোটিভেশনে যাই, আগে ছিল একটু নেগেটিভ মোটিভেশন টাইপের এন্ড যা এক্সটেন্সিভ ছিল, যেটা এখন লিন প্র্যাকটিসের পরে এটা আমাদের পজিটিভে গেছে। এন্ড হলো যে এটা ইমপ্রুভমেন্টটা কিরকম হয়েছে, আমাদের স্ট্রং মানে মোটিভেশনে চলে আসছে আমাদের টিমটা। তো স্কিল রেঞ্জ আগে ছিল ট্র্যাডিশনাল একেবারে ন্যারো টাইপের, যেটা লিন প্র্যাকটিস আমরা ইমপ্লিমেন্ট করার পরে দেন আমাদের এটা বর্ড মেন্টালিটি হয়েছে বা স্কিল রেঞ্জটা একটু বর্ড হয়েছে, যেটা জব এনরিচমেন্টে চলে গেছে। তো সুপারভিশনটা কিরকম হয়েছে আমাদের এখানে, আগে যেমন ছিল লিন প্র্যাকটিসের আগে টিপিক্যাল এন্ড ফ্র্যাগমেন্টেড, যেটা এখন ইজি জি কঠিন এবং ভঙ্গুর ছিল, দুর্বল ছিল। জি জি। সো এটা এখন আমাদের লিন প্র্যাকটিসটা করার পরে ইজি এন্ড লোকালাইজড হয়েছে, এটা খুব মানে সহজ হয়েছে। যেটা আগে যেমন সুপারভিশন লাগতো প্রত্যেকটা প্রসেসে,
তো এখনো যে ফিউয়ার সুপারভাইজার লাগতেছে, যে আমার প্রত্যেকটা প্রসেসে এখানে সুপারভাইজার লাগতেছে না। তো এখানে কস্ট আসলে কমে আমাদের গেছে, কস্ট কমে যায়। অনেকটা মিনিমাইজ হয়েছে। সো আমাদের আসলে থটটাই এইরকম লিনের, যেটা হচ্ছে কস্ট মিনিমাইজ করা, ওয়েস্টেজ রিডাকশন অফ ওয়েস্টেজ, মিনিং হলো যে আপনার এটা ভ্যালুর দিকে মুভ করতেছে, নো ভ্যালুটা ভ্যালুর দিকে মুভ করতেছে। এরপর নেক্সট স্লাইডে যাই, হাউ কাস্টমার্স বেনিফিট ফ্রম লিন। এখন আমি আমার ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমি প্র্যাকটিস করতেছি লিনটা, সেটা আসলে বেসিক্যালি কার জন্য? আমরা তো সবকিছুই করি আসলে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য, ঠিক না? তো আসলে আমার কাস্টমার কিভাবে আমার লিন প্র্যাকটিসের উপরে, ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমি লিন প্র্যাকটিসটা করার পর আমার কাস্টমার কিভাবে বেনিফিট হচ্ছে, হাউ কাস্টমার্স বেনিফিট ফ্রম লিন। কারণ আমরা যদি এখানে কয়েকটা এলিমেন্টের উপরে দেখি, যেটা হলো রেসপন্স। আমার আগে যেরকম কাস্টমার আমার কাছে কোনো একটা রেসপন্স চাইলে ভেরি উইকস ছিল, মানে এটা এত পরিমাণে ইয়া ছিল, আমার কাছে চাইলে আমি দিচ্ছি এরকম করে আমি টাইম কিল করতাম। এখন লিন প্র্যাকটিস করার পরে আমার এটা হলো যে একটা টাইম বাইন্ডিং এ চলে আসছে, যে আমার একটা কাস্টমার রেসপন্স এত টাইমের ভিতরে আমার এটা করতে হবে। সো এটা আমার হলো যে ভালো একটা ইমপ্রুভমেন্টে চলে আসছে। আগের যেটা একটা মানে লেথার্জেটিক একটা ভাব ছিল, সেটা আমার ইমপ্রুভ হয়ে 70 to 90% চলে গেছে লিন প্র্যাকটিসটা আমরা করার পর থেকে। কাস্টমাইজেশন যেটা ছিল খুবই ডিফিকাল্ট, আমার মাইন্ডসেট হয়ে গেছে যে আমি এটা ছাড়া কিছু বুঝি না, কাস্টমাইজেশনে খুব ডিফিকাল্ট ছিল। ভেরি ইম্পর্টেন্ট আর কি। সো আমি লিন প্র্যাকটিসটা যখন শুরু করলাম, সো এটা আমার ভেরি ইজি হয়ে গেছে, যে আসলে না আমি যে কোনো সময় কাস্টমাইজেশন করতে পারবো, নো প্রবলেম। মানে আমার কাস্টমার যখন যেটা চাচ্ছে আমি সেই অনুযায়ী ফিডব্যাক দিচ্ছি। ভালো ভালো কোম্পানির ক্ষেত্রে তো তাই হয়, অনেক ভালো ভালো কোম্পানিগুলো তো খুব লিবারেল থাকে, কারণ রিজিড কিন্তু সবসময় থাকা যায় না। জি। তো এখানে আমাদের ইমপ্রুভমেন্টটা কি হয়েছে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, মানে আমার যে কম্পিটিটর আছে তাদের কাছ থেকে আমি মানে মোটামুটি ভালোভাবে কাস্টমারের কাছ থেকে আমি একটা অ্যাডভান্টেজ পাচ্ছি, যে আমাকে আসলে কাউন্ট করতেছে। আমার অ্যাজ এ সাপ্লায়ার হিসাবে আমাকে যখন একটা কাস্টমার কাউন্ট করবে যে না আসলে এরকম একটা কেডিএস অ্যাক্সেসরি একটা সাপ্লায়ার আছে, ওইটাই আসলে আমাদের কাছে অনেক কিছু। তো বা বিএসসি সরি, যেমন বিআইএসসিএম থেকে কিন্তু আমি মোটামুটি আমি স্যারের সাথে শেয়ার করছি যে আমি আসলে এখান থেকে অনেক কিছু লার্ন করতেছি, মানে প্র্যাকটিক্যালি অনেক কিছু লার্ন করতেছি। না আমি একটা বলবো, স্লাইড থেকেই কিন্তু বোঝা যায়, আমার মনে হয় সবাই একমত হবে আমাদের সাথে, অনেকটা কিন্তু আন্ডারস্ট্যান্ডেবল এবং অনেকটা ইজি। মানে আপনার যে কোশ্চেন করবে অনেকে, আমার মনে হয় যে এই প্রেজেন্টেশন তাতে আমাদের এখানকে আলহামদুলিল্লাহ একটা সুবিধা কি, বিএসএম এ যারা কোর্স গুলো করে তারা 99% খুবই হাইলি এডুকেটেড এবং তারা প্রফেশনাল, সত্যি কথা যেটা। তো এরপরে আবার যখন একটা স্ট্রাকচার পায় এবং এটা যখন অনেকটা ইজি হয়, তখন এটা তাদের জন্য এটা রিসিভ করা খুব একটা কঠিন না। এখানে অনেকেই আছে, আমি দেখি যে সাইফুল ইসলাম, এই যে মাসুদ রানা যে সহ অনেকেই যারা আছেন, মোটামুটি সবাই তো দেখছি যে খুব এক্সপার্ট এই লাইনে। খুব একটা মানে ক্লিয়ার, বুঝতে কোনো সমস্যা নাই মনে হয়। কিন্তু আজকে তো স্লাইড মনে হয় শেষ করতে পারবো না নাকি? না, খুব অল্প শর্টকাটে শেষ করে দেওয়া যাবে, সমস্যা নেই যদি সময় থাকে। কিন্তু এখনো কিন্তু অর্ধেক হয় নাই। আচ্ছা, ডেলিভারি স্পিডটা যেটা হলো যে আগে যেরকম ছিল একটা উইকস এন্ড মান্থস, এখন এটা আমাদের ডেজে ট্রান্সফার হয়ে গেছে, যেটা হলো যে লিনটা যখন আমরা প্র্যাকটিস করতেছি, আগে ছিল মানে একটা লং টার্ম ছিল বা লং টাইমিং ছিল, যেটা আমাদের একটা কাউন্টেবল টাইমিং এ চলে আসছে, যে একদিনের ভিতর 24 আওয়ার্স এর ভিতরে আমরা সার্ভিস দিব। ডেলিভারি রিলায়েবিলিটি আগে ছিল এরিটিক এন্ড এখন কনসিস্টেন্ট এন্ড হাই হয়েছে। ডেলিভারি কোয়ান্টিটিস যেটা হলো যে লার্জ শিপমেন্ট ছিল আগে, যেমন ট্রেডিশনালে যেটা ছিল একটা লার্জ শিপমেন্ট, আমি অনেক জমায়ে তারপর একসাথে ডেলিভারি করব এরকম ছিল। আর এখন হলো যে জিআইটি অ্যাজ রিকোয়ার্ড, মানে জাস্ট ইন টাইম অ্যাজ রিকোয়ার্ড, কাস্টমার যেভাবে চাচ্ছে আমি সেভাবে ফিডব্যাক দিচ্ছি। তো এটা আমার ইমপ্রুভমেন্ট কি হয়েছে, লক্স ইন জাস্ট ইন টাইম কাস্টমার কোয়ালিটিটা আগে ছিল ইরিটেটিক এন্ড এখন হচ্ছে কনসিস্টেন্ট আর হাই। এটা হলো যে ডিলাইটেড কাস্টমার খুব আসলে হ্যাপি হচ্ছে এই জিনিসটা দেখে। লিন প্র্যাকটিসটা আমরা করার পরে কাস্টমার কিভাবে বেনিফিট হচ্ছে। আচ্ছা, এটা আমরা ইকোনমিক্যালি কিভাবে আমরা আসলে বেনিফিট হচ্ছি যদি আমরা লিন প্র্যাকটিসটা করি। রিডাকশন অফ ইনভেন্টরি আমাদের অনেকটা মানে কমায় দিচ্ছে, যেটা হলো লেস স্পেস নেসেসারি টু হোল্ড ইনভেন্টরি আমরা রাখার জন্য স্পেসটা কম লাগতেছে। এখানে অনেক বড় একটা কস্ট সেভিং হয়, আর এটা একটা বিগেস্ট টার্গেট অফ মডার্ন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এটা কমাতে হবে।
নট অনলি লিন, মানে টোটাল সাপ্লাই চেইন যে প্রসেসই কাজ করুক না কেন, ইনভেন্টরিটা যত কমাবে এটাই থাকে আসলে আমাদের টার্গেট মোর অর লেস। সো রিডিউসড ওয়েস্ট, সেটা হলো যে ডিক্রিজ প্রোডাকশন কস্ট। আপনি যত প্রোডাকশন কস্ট ডিক্রিজ করতে পারো সেক্ষেত্রে আসলে আমার ওয়েস্টেজটা কম হবে। মানে ওয়েস্টেজ কম হলে তো আমাদের প্রোডাকশন কস্ট। টিপু ভাই এখানে আমার কোশ্চেন ছিল, ওই ম্যাডাম যে কোশ্চেনটা করলো, আপনার ইনভেন্টরি কমানো আর লেস স্পেস নেসেসারি টু হোল্ড ইনভেন্টরি, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? একটা হচ্ছে নাম্বার 1 হলো আচ্ছা, এটা ইনভেন্টরি আমি কমানো। বলি। হ্যাঁ, ইনভেন্টরি মানেটা কি? ইনভেন্টরি মানে হলো যে আপনার আসলে ফিনিশড গুড হোক অথবা ওয়ার্ক ইন প্রোগ্রেস হোক অথবা র ম্যাটেরিয়াল হোক, এই জিনিসটা আপনি যে এই তিনটা জিনিসই ইটস ফিজিক্যাল, ঠিক আছে? সো এটা রাখতে আপনার কোথাও না কোথাও রাখতে হবে, একটা ফ্যাসিলিটিতে রাখতে হবে, একটা ওয়্যার হাউসে রাখতে হবে, অথবা কোন একটা জায়গায় আপনার রাখতে হবে। তো আপনি যত ইনভেন্টরিটা কমাবেন ডেফিনেটলি আপনার সেই স্পেসটা কম লাগছে, তাই না? জি, ক্লিয়ার হয়েছে? এখন আপা, ইনভেন্টরি বিভিন্ন ফারজানা আপা, রকমের হইতে পারে। জি জি। এটা কমানো মিন্স আপনি এটা কি গুছিয়ে রাখা নাকি এটাকে সোল্ড আউট করে? কমানো মানে কি যে গুছিয়ে রাখা, এটা একটা টেকনিক। অ্যানাদার টেকনিক ইজ যে আপনি এক্সট্রা ইনভেন্টরি রাখছেন না, ঠিক আছে? আপনার এক একটা লটে যে প্রোডাকশনের র মেটেরিয়াল গুলো আপনার মেশিন গুলাতে আছে সেটাতে আপনি দিয়ে দিলেন, অথবা আরো কিছু টেকনিকস আছে, লাইক আপনার শিপমেন্টটাকে আপনি একটা আপনার ইনভেন্টরি হিসেবে ইউজ করলেন, অথবা আপনার যে সাপ্লায়ার তার ইনভেন্টরিটাকে আপনি আপনার ইনভেন্টরি হিসেবে ইউজ করলেন। তো এরকম বিভিন্ন ভ্যালু স্ট্রিম ম্যাপিং করে বিভিন্ন টেকনিক দিয়ে আপনি ইনভেন্টরিটা কমাবেন, ঠিক আছে? একটা বেসিক একটা ব্যাপার। থ্যাংক ইউ। সবাই বুঝতে পারছি, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, সেটা হলো যে ইনভেন্টরি আপনার এন্ডে না রেখে কিন্তু আপনি সাপ্লায়ার এন্ডেও রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কস্ট হচ্ছে না, বরং আপনি সেভ হচ্ছেন। অর্থাৎ আপনি সেক্ষেত্রে যে শিপমেন্ট এবং লিড টাইমটা সেভাবে সেট করতে হবে আমার প্রোডাক্ট টাইমের সাথে ম্যাচ করে। that is different, that is BMI, vendor managed inventory, এটা ডিফারেন্ট। রাইট রাইট। জি, এটাকে ভিএমআই বলে। হ্যাঁ, রিডিউসড ওয়েস্ট, সো ডিক্রিজ প্রোডাকশন কস্ট, মানে ওয়েস্টেজ যত রিডিউস হবে সেক্ষেত্রে আমার প্রোডাকশন কস্টটা কম হবে। ইনক্রিজ মার্কেট শেয়ার, এবল টু প্রোভাইড হোয়াট দ্য কাস্টমার ওয়ান্টস কুইকলি, and increase competitive advantage, faster response to the customer, lower cost and higher quality. এখন এখানে যেমন আগে একটা প্র্যাকটিস ছিল, মানে লিন ম্যানুফ্যাকচারিং, মানে লিন ম্যানুফ্যাকচার আগে আমার বিজনেস। সুতরাং ভাই একটু আপনি আপনার মাইক্রোফোনটা অফ করে দেন কাইন্ডলি, আবার যখন কথা বলবেন তখন আবার অন করে নিন। আমরা যেমন আগে প্রাইসটা সেট করতাম কিভাবে, লিন প্র্যাকটিসটা করার আগে কস্ট প্লাস প্রফিট ইকুয়াল প্রাইস আমরা দিয়ে দিতাম, যেটা হলো ছিল ভেরি বোল্ড ইকুয়েশন অফ বিজনেস। মানে আগে কস্ট দেখতাম কিরকম, তারপর প্লাস হলে প্রফিট দেখতাম যে আমি 15% প্রফিট নিব না 20% প্রফিট নিব, দেন হলো যে আমি প্রাইসটা কাস্টমার কাছে দিতাম। এখন আমার নিউ ইকুয়েশন যখন লিন প্র্যাকটিসটা আমি করতেছি, তখন আমরা জিনিসটা হলো যে আগে প্রাইসটা দেখি, প্রাইস থেকে হলো যে আমার কস্টটা মাইনাস করি, দেন হলো যে আমার প্রফিটটা বের হবে। এখানে কি কারো কোশ্চেন আছে? না কোশ্চেন না, দ্যাট ইজ সাপ্লাই চেইন সারপ্লাস। ওভারভিউ অফ সিক্স সিগমা, যেমন আগে আমরা লিনে ছিলাম, এখন আমরা সিক্স সিগমায় চলে আসছি। যে সিক্স সিগমাটা বেসিক্যালি কোথা থেকে আসছে? অরিজিন অফ সিক্স সিগমা এট মটোরোলা, এটা আসলে মটোরোলা থেকে আসছে। মটোরোলা কর্পোরেশন ওয়াজ ফেসিং এ সিরিয়াস কম্পিটিটিভ চ্যালেঞ্জেস ফ্রম জাপানিজ players in late 1970s. Motorola lost a substantial market share and made losses on pagers. Motorola quality had not deteriorated in 1980 compared to earlier. The competitive was offering much better products. The consensus was that our quality strings so. How do we make better products? মানে একটা Motorola থিংকিং করতেছে যে আসলে কি করা যায়, তার কম্পিটিটর যারা আছে তারা আসলে খুব ভালো সার্ভিস দিচ্ছে, সো
এখানে Motorola origin of Six Sigma at Motorola sent teams to managers sent teams of managers to জাপানের যে টিপিএস আছে টয়োটা ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন ওইখানে মানে পাঠিয়েছে Motorola যে ম্যানেজার টিমস আছে তাদেরকে। Even their competitors allowed them to visit their factories. Motorola even তাদের কম্পিটিটরসকে অ্যালাউ করছে তাদের ফ্যাক্টরি ভিজিট করার জন্য, তাদের প্রবলেমগুলো সর্ট আউট করার জন্য। What they learned was as follows. Motorola was concentrating more on product quality through inspection, rework, etc. Motorola basically concentration দিত কোথায়? প্রোডাক্ট কোয়ালিটির উপরে, যেটা হলো যে থার্ড পার্টি ইন্সপেকশনের মাধ্যমে। যখন আমরা এটাকে বলা হয় যে অন কাইন্ডস অফ পোস্টমর্টম, আমি একটা জিনিস কমপ্লিট করার পরে দেন হলো যে আমি এটাকে ইন্সপেকশন করতেছি বা রিওয়ার্ক করতেছি। সো the internal defects were quite high, several hundred times more than in parts per million terms. যেটা হলো যে আমাদের এখানে ডিফেক্টসটা খুব বেশি বেড়ে যাচ্ছে, যেটা আমার প্রোডাক্ট তৈরি করার পরে আমি থার্ড পার্টি ইন্সপেক্টর নিয়ে আমি এটা ইন্সপেকশন করতেছি। তো এখানে যদি কোনো ডিসকোয়ালিফাইড প্রোডাক্ট বেরোয় সেটা আসলে ফেলে দেওয়া ছাড়া বা ওয়েস্টেজ ছাড়া কোনো উপায় নেই, আর যদি ফেল হয় ইন্সপেকশনে সেটা আমার রিওয়ার্ক করতে হবে। So cost of removing these defects by scrapping and rework was high. এটা হলো যে Motorola প্রবলেম ছিল, যেটা জাপানিজ টিম গুলো এসে বা তাদের কম্পিটিটর ফ্যাক্টরিজ গুলো Motorola ফ্যাক্টরি ভিজিট করে এই প্রবলেম গুলো ফাইন্ড আউট করছে। The reliability was low since some defects or some compromises escaped inspection. Although products were okay in final inspection, more of them failed early in the field compared to competitors' products. As a dissatisfied customer shouted louder, and experience has shown that you lost 5 customers for every dissatisfied customer. Basically জিনিসটা এরকম যে আমি একটা প্রোডাক্ট কিনলাম, আমি একটা শার্ট কিনলাম, শার্টটা কেনার পরে এটা ডিসকোয়ালিফাইড, এটা এমন একটা দোকান থেকে কিনলাম, প্রথমে বুঝতে পেরেছি এটা ভালো, যখন দেখলাম বাসায় আসার পর এটা খুব খারাপ দেখা যাচ্ছে বা এটা এখান দিয়ে ছিদ্র হয়েছে। তো আমি কি করব, আমি ওই কাস্টমারকে আমার ওই সাপ্লায়ারকে ফোন দিব বা দোকানদারকে ফোন দিয়ে আমি বলবো যে এটা কেন আপনি এরকম আমাকে দিলেন। ইভেন আমি এটা আমার ফ্রেন্ডদেরকে সাজেস্ট করবো যে আসলে আমি রিসম্যান থেকে এই প্রোডাক্টটা কিনছি, রিসম্যানের প্রোডাক্ট এইরকম। সো আমার ফ্রেন্ড আবার শেয়ার করবে তার ফ্রেন্ডের সাথে যে না, টিপু এই জিনিসটা কিনছে, রিসম্যানের প্রোডাক্ট ভালো না। সো জিনিসটা এরকমই বোঝাচ্ছে যে লস ডিসস্যাটিসফাইড কাস্টমার 5টা কাস্টমারকে আসলে লস করে, এই জিনিসটা এখানে বোঝাতে যাচ্ছে। ওভারভিউ অফ Six Sigma compared to competitors, Motorola was having too many inspectors, too many defects, too much of scrap and rework to assure good quality of product dispatched. মানে Motorola কি করতো, প্রোডাক্ট একটা ভালো কোয়ালিটি প্রোডাক্ট ডিসপ্যাচ করার জন্য অনেক ইন্সপেক্টর দিয়ে ইন্সপেকশন করতো। তার ভিতরে ইন্সপেকশন করতে গেলে এখানে অনেক ডিফেক্টস বের হইতো, ডিফেক্টস এর কারণে এখানে স্ক্র্যাপ হইতো, স্ক্র্যাপ অ্যামাউন্ট বেড়ে যেত। ইভেন যেটা হলো যে আউটকামটা আসতে হলো যে রিওয়ার্ক করতে হইতো। ইনস্পাইট অফ অল দিস এক্সট্রা কস্ট, যেগুলো আসলে আমাদের যেগুলো ওইখানে এক্সট্রা কস্ট হিসেবে ইয়া করতো, there were too many customer complaints, customers were lost to competitors, market share going down constantly. এখন সিক্স সিগমার হিস্ট্রিটা কি, ওভারভিউ অফ সিক্স সিগমার হিস্ট্রিটা ডেভেলপড বাই বিল স্মিথ, Motorola কোয়ালিটি ম্যানেজার। বেসিক্যালি Motorola কোয়ালিটি ম্যানেজার লিন সিক্স সিগমাটা ডেভেলপ করেছে, যেটা হলো যে 1985 সাল থেকে 1992 সাল পর্যন্ত সে Motorola ছিল, মিস্টার বিল স্মিথ। And implementation began at Motorola in 1987, helped Motorola to win the first Belarus Award in 1988. Major companies throughout the world have adopted Six Sigma, যেটা লাস্টে এটা এলাইট সিগন্যাল জেনারেল ইলেকট্রনিক্স, যেটা হলো যে Motorola আমরা এখন জানি যে আসলে সিক্স সিগমাটা কোথা থেকে আসছে, জেনারেল ইলেকট্রনিক্স থেকে আসছে, বা সিক্স সিগমার অরিজিনটা কোথায় সেটা আমরা এখন যেটা জানি সেটা হলো যে জি থেকে আসছে। Then developed by Bill Smith, Motorola quality manager, and implementation began. মানে সিক্স সিগমাটা, এখন আমরা সিক্স সিগমাটা কি বেসিক্যালি
আমি যেমন আগে বলেছি যে রিডাকশন অফ ডিফেক্ট, সিক্স সিগমাটা বেসিক্যালি ডিফেক্টটা রিডিউস করে। এখন এখানে বলতেছে সিক্স সিগমা ইজ অ্যান ওভারঅল স্ট্র্যাটেজি টু অ্যাক্সিলারেট improvements in products and services through process control breakthrough. Six Sigma is a measurement of how effective strategies are in eliminating defects and variations from processes, leading to increased yield, product, service. ভাই Please. ভাই ওই যে লিন ম্যানেজমেন্ট আর সিক্স সিগমা একটা লাইনে একটু পার্থক্যটা একটু বলে দেন, একদম সূক্ষ্ম পার্থক্য। লিনটা বেসিক্যালি হলো যে আপনার ওয়েস্ট ম্যানেজমেন্ট। জি, ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্ড হলো যে আপনার ডিলেটা রিডিউস করে, ওয়েস্টেজ এন্ড ডিলেটা রিডিউস করে। আর সিক্স সিগমাটা হলো যে আপনার ডিফেক্টসটা এটা হলো যে রিডিউস করে। সিক্স সিগমার অনেকগুলো টুলস আছে, যে টুলস গুলো আমরা যদি অ্যাপ্লাই করি বেসড অন দা আমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেস এন্ড হলো যে আমাদের ওয়ার্ক ফ্লো, সেটা অনুযায়ী হলো যে আমাদের লিন সিক্স সিগমার বিভিন্ন ধরনের টুলস আছে, সেই টুলস গুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে। দেখো ভাই, একটা প্রোডাক্ট তৈরি করতে যে ধরলাম যে একটা যেমন ড্রপার, একটা ড্রপার যখন তৈরি করতে যাচ্ছেন তখন দেখা যায় এখানে বিভিন্ন রকম একটু প্রবলেম আসতেছে, সুতায় বা আপনার টিপিং এ প্রবলেম আসতেছে, সেটাকে আস্তে আস্তে ইমপ্রুভমেন্টের মধ্যে নিয়ে আসা, এই প্রসেসটাকে হচ্ছে সিক্স সিগমা, রাইট? জি, এরকম কিছু, তাই না? জি, থ্যাংক ইউ। আপনার প্রসেসটাকে আন্ডার কন্ট্রোলে আনতে হবে, সেখানে একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জটা হলো যে আপনার 3.4, এই ডিফেক্ট হবে পার মিলিয়ন। 3.4 এটা হচ্ছে ডিফেক্ট পার মিলিয়ন, মানে আপনার একটা প্রসেসটাকে আন্ডার কন্ট্রোলে নিয়ে আসা, দ্যাট ইজ সিক্স সিগমা। আর হচ্ছে লিন হলো যে আপনার যে কোনো জিনিসটাকে ওয়েস্টটাকে মিনিমাইজ করা, সেক্ষেত্রে আপনার রিসোর্সও হতে পারে, সেক্ষেত্রে আপনার ফ্যাক্টরির যে কোনো জিনিস হতে পারে, রিসোর্স মানে হিউম্যান রিসোর্স হতে পারে, আদার্স আপনার ফ্যাক্টরির কনজাম্পশন হতে, যে ম্যাডাম যেটা বলো ইনভেন্টরি হতে পারে, সবকিছু জিনিসগুলো যা আছে ওভারঅলটাকে এটাকে আপনার মিনিমাইজ করা। আপনার 5 জন দরকার আছে, আপনার 5 জনের জায়গায় আপনি 2 জন নিয়ে ওই 5 জনের কাজটাকে চালানো, দ্যাট ইজ এ লিন। আর সিক্স সিগমা হচ্ছে প্রসেসটাকে আপনার কন্ট্রোল করে আপনার ডিফেক্টটাকে মিনিমাইজ করা। সাইফুল ভাই, ওই 3.4 এটা কি পার্সেন্টেজ? হ্যাঁ, এটা হচ্ছে মিলিয়ন আপনার 3.4 আপনার ম্যাক্সিমাম ডিফেক্ট থাকতে হবে, দ্যাট ইজ এ আপনার সিক্স সিগমা। আপনার ডিফেক্টটা যে কন্ট্রোল করবেন সেটা মিলিয়নে 3.4 হতে হবে। থ্যাংক ইউ। What is Six Sigma? Customer satisfaction at the lowest possible cost. Defeat competitions by understanding and then exceeding customer expectations. Set stretch goals. Target Six Sigma standard. Constantly measure key metrics to detect improvement. So আসলে সিক্স সিগমাটা কি? The fundamental objectives of Six Sigma methodology is the implementation of a measurement based strategy. যেটা হলো যে সাইফুল ভাই কিছুক্ষণ আগে বললো যে মেজারমেন্ট বেসড স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে কোয়ান্টিফাই হইতে হবে, যে একটা টার্গেট বেসড কাজ হইতে হবে। Focuses on process improvement and variation reduction through the application of statistical tools. This is accomplished through the use of two sub methodologies. একটা হলো যে ডিমেক, মানে সিক্স সিগমার দুইটা সাব মেথোডোলজিসে কাজ করে, একটা ডিমেক আর একটা ডিমেড। Both Six Sigma processes are executed by Six Sigma green belts and Six Sigma black belts and are overseen by Six Sigma black belts, master black belts. মানে কোন একটা প্রজেক্ট রান করতে গেলে সেখানে প্রজেক্টের যে প্রধান হবে, যে লিড দিবে, সে হইতে হবে বড় ধরনের প্রজেক্টে, সেটা হচ্ছে সে হইতে হবে লিন সিক্স সিগমা মাস্টার ব্ল্যাক বেল্ট। এখন ডিমেকটা কি আসলে? ডিমেকটা হলো যে ডিফাইন দ্য প্রজেক্ট গোলস এন্ড কাস্টমার, যেটা ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে, ডেলিভারেবলস, and then MA measure the process to determine current performance, analyze and determine the root causes of the defects,
improve the process by eliminating defects, and then C তে control future process performance. When to use DMake? The DMake methodology should be used when a product or process is in existence at your company but is not meeting customer specification or is not performing adequately. And then DMA DV. এটা হচ্ছে define the project goals and customers deliverables, measure and determine customer needs and specifications, analyze the process options to meet the customer needs, and then design the process to meet the customer needs, and then verify the design performance and ability to meet customer needs. When to use DMADB? A DMADB methodology should be used when a product or process is not in existence at your company and one needs to be developed. The existing product or process exists and has been optimized using either DMake or not, and it still does not meet the level of customer specification or Six Sigma level. Key focus of Six Sigma chain of cautions. Our survival is dependent upon growing the business. Our business growth is largely determined by customer satisfaction. Customer satisfaction is governed by quality, price, and delivery. Quality, price, and delivery are controlled by process capability. Our process capability is directly limited by variation. Process variation leads to an increase in defect, cost, and cycle time. To eliminate variation, we must apply to right knowledge. In order to apply the right knowledge, we must first acquire it. To acquire new knowledge means that we must have the will to survive. Why is Six Sigma attractive to many businesses? Because being successful and staying successful is more challenging than ever before. Business companies provide goods and or service, but most of this operate at levels of inefficiency that would generate losses in long run. Six Sigma provides power tools to improve quality and productivity of the goods and services of these companies to world-class levels and remain profitable. This would help companies improve both top and bottom lines of the business. এখন যখন লিন সিক্স সিগমা দুইটা একসাথে হয় টু পাওয়ারফুল অ্যাপ্রোচেস, তখন হলো যে আপনার লিন যেটা রিডাকশন অফ ওয়েস্ট অ্যান্ড ডিলেস যেটাকে বলা হয় লিন, আর সিক্স সিগমা যেটা হলো যে আপনার রিডাকশন অফ ডিফেক্টস, এটা হলো যে আপনার সিক্স সিগমা। এখন আমরা যেমন হলো যে ফ্লো চার্ট করি, আমরা বিভিন্ন ফ্লো চার্টের আসলে কিছু স্ট্যান্ডার্ড সিম্বল আছে, সেটা হলো যে আমরা যেটা এটা গোল বৃত্ত দেখতেছি, and oval is used to show inputs outputs to the process or start or end of the process. এই বেসিক্যালি সিম্বলটা ইউজ করা হয় স্টার্ট এন্ড এন্ড প্রসেসের জন্য বা ইনপুট আউটপুট প্রসেসের জন্য। ব্লক অ্যারোস আর ইউজ টু শো ট্রান্সপোর্টস। A rectangle is used to show a task or activity. বেসিক্যালি এই চার কোণার এই জিনিসটা শো করে কোনো টাস্ক বা অ্যাক্টিভিটিস অথবা and then diamond shows points in the process where a choice can be made or alternate paths can be followed. এই সিম্বলটা বেসিক্যালি আমরা ডিসিশন মেকের জন্য ব্যবহার করি। ডি শেপ আর ইউজ টু শো ডিলেস, and then সেম এটার মতো রাউন্ড চিহ্নটা ইন অথবা ইনপুট অথবা স্টার্টের জন্য আমরা ইউজ করি। তো এখানে ফ্লোচার্ট সিম্বল যেটা রাউন্ড আছে সেটা স্টার্ট এন্ড ইন, প্রসেস যেটা হলো যে চার কোণার মতো এটা, এন্ড দেন হলো যে ডিসিশন মেকিং এটা, এন্ড দেন অফ পেজ
connector, and then input output, and then prefined process, one page connector, and এই সিম্বলটা আমরা ইউজ করি হলো যে ডকুমেন্টের জন্য। এখন আমরা সিক্স সিগমার একটা টুলস 5Y অ্যানালাইসিস। The outcome of a 5Y analysis is one or several root causes. Technique for determining the root cause or contributing causes of a problem. It shows the relationship of causes by repeatability, asking the question why. It usually takes 5 levels of why to determine the root cause. Root cause টা তো আমরা আসলে 5Y দিয়ে root cause আমরা analysis এটা maximum manufacturing unit এটা basically practice আছে. Use therefore in the reverse to check if your logic is correct. Final root cause should be within the control of your team. Typically could be a deficiency of the process. In a 5Y analysis, 5 is not a magic number. In some cases, it could take more than 5 Ys, and in some cases, less than 5 Ys. এবং প্রবলেমটা কি, প্রবলেমটার পরে আমরা ওয়াই দিলাম, ওয়াই এর পরে একটা সিমটমের পরে কি সিমটম সেটার ওয়াই দিলাম, এন্ড দেন হলো যে সিমটম কজেস এন্ড ওয়াই সিমটম কজেস এন্ড দেন ওয়াই সিমটম কজেস, দেন আমরা রুট কজটা পেয়ে গেলাম। চারটা ওয়াই এর পর আমরা রুট কজটা পেয়ে গেলাম, এন্ড দেন আমরা কারেক্টিভ অ্যাকশনে চলে যাব। মানে ইনভেস্টিগেশন করতে গিয়ে রুট কজটাই বের করতে হয়। অনেক সময় তো অনেক সমস্যা আমাদের সামনে পড়ে। একজনে হঠাৎ করে একটা গ্লাস ভেঙে ফেলছে, এখন আসলে রুট কজ তো আর সে গ্লাস ভাঙছে সেটা না, রুট কজ হলো এর পিছনে তার মন খারাপ ছিল, বা মন খারাপের পিছনে রুট কজটা বের করতে গিয়ে দেখা যায় যে তাকে কেউ হয়তো কোনোভাবে মানসিকভাবে আঘাত করছে, সেই যন্ত্রণায় সে কাতরাচ্ছিল, এই কারণে তার মুড মাড ভালো ছিল না, তো বহন করতে গিয়ে সে গ্লাসটা ভেঙে ফেলছে বা কিছু এরকম হয় না। তো কেউ তাকে বকা দিছে বা গালি দিছে, এটা ছিল রুট, যার কারণে তার হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেছে। আর আমরা দেখি আলটিমেট একটা সিচুয়েশন, কিন্তু এর পিছনে অনেক দূর ঘাটতে গিয়ে দেখা যায় যে না, প্রবলেমটা অন্য জায়গায়। এই জন্য রুট কজ গুলোই মেইন। কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রি গুলোতে যেখানেই হোক, যে ধরনের প্রসেস কস্ট বা যে ধরনের ডিফল্টই থাকুক বিভিন্ন প্রসেসে বিভিন্ন লেভেলে, আলটিমেটলি এইগুলো অ্যানালাইসিস করে মেইন জিনিসটা বের করতে হয়, ঠিক না? জি, মূল জিনিসটা হলো যে আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা যেন রিপিটেড না হয়। হ্যাঁ, রিপিটেড না হয়। সেই প্রবলেমটা যেন আমরা সেকেন্ড টাইম জিনিসটা যেন আর অ্যারাইজ না হয়। বেসিক্যালি ওইটার কারণে আসলে 5Y অ্যানালাইসিসটা, যে আমরা কারেক্টিভ অ্যাকশন নিব না, এটা খুব ইম্পর্টেন্ট আর কি। 5Yটা অনেকে বুঝছে কিনা আমি জানি না, এটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে শেখার আছে। ম্যানুফ্যাকচারিং ইউনিটি প্র্যাকটিস আছে লাইক 5S এর মতো। না, ম্যাক্সিমাম বলা যাবে না। ম্যাক্সিমাম বলাটা বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা তো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সাথে জড়িত, এগুলো খুব টাফ। এটা ওই যে আপনার লিন সিক্স সিগমা যারা প্র্যাকটিস করে তাদের ক্ষেত্রে অবশ্যই তারা ইউজ করে। এখন 5Y এর এখানে একটা एग्जांपल দিছে যে why did it happen, why did that happen, why was that, and why was that, and why was that, and so on. যদি আমার তারপর রুট কজ বের না হয়, দেন আবার আসবে why and why was that, এটা কেন হলো, দেন রুট কজটা আমার এটা ক্যাচ আপ করে। ফাইভ রুট কজ অ্যানালাইসিস 5Y এর একটা एग्जांपल এখানে দেওয়া আছে। एग्जांपल 1 কোশ্চেন, why are you throwing sawdust on the floor? Answer, because the floor is slippery and unsafe. Question number 2, why the এখানে মনে হয় একটু ইয়া কিনা। আচ্ছা, সোডাসটা ফ্লোরে কেন সে থ্রোয়িং মানে মারতেছিল নাকি? এটা কেন ফেলা হইছে? ফ্লোরে ফালাইতেছিল আর কি। এটা কেন ফেলা হইছে বা মানে because the floor is slippery and unsafe, and why বাংলাদেশের রাস্তাঘাটে যেরকম আমরা ময়লা ফেলাই আর কি। and why is the floor slippery and unsafe? Because there is oil on it, ফ্লোরের উপর oil ছিল, এই কারণে ফ্লোরটা স্লিপারি হয়ে গেছে and unsafe হয়ে গেছে। why is there oil on it? এটা কেন oilটা কেন ফ্লোরে আসছে? because this machine is dripping, মেশিন থেকে oilটা আসলে লিকেজ হইছে। why is it dripping? because oil is leaking from the coupling. And then question, why is it
leaking because the rubber seal inside in the coupling is worn out. মানে আচ্ছা, এখন আমার আমি কি এটা একটু এক্সপ্লেইন করব please, this 5Y analysis? আচ্ছা, দেখেন এখন হলো গিয়ে কি ফার্স্টে যেটা হচ্ছে যে একজন ফ্লোর এমপ্লয় কি করছে যে কিছু সডাস্ট মানে হলো গিয়ে বালি বা এই টাইপের কিছু একটা ফ্লোরে সে ছিটাচ্ছে। কি কারণে সে ছিটাচ্ছে? যে ফ্লোরটা আসলে মানে কেউ হেঁটে যেতে গিয়ে পড়ে গিয়েছে বা কিছু একটা। এখন ইনিশিয়ালি কি সবাই তাকে জিজ্ঞাসা করবে বা যে একজন ফ্লোর ম্যানেজার হয়তো বা তাকে জিজ্ঞাসা করবে যে কেন সে কাজটা করছে। তো এরপর থেকে হলো গিয়ে সে একটা একটা করে পিছনে গিয়ে রুট কজটা অ্যানালাইসিস করেছে। আসলে বেসিক্যালি কি হয়েছে যদি আমরা 5 নাম্বার পয়েন্টটা থেকে বলি, যে ফার্স্টে কি হয়েছে যে একটা মেশিন সেখানে কিছু একটা ফলস দেখা দিয়েছে, যেটা হয়েছে যে মেশিনের কাপলিং যেটা একটা যে কোনো একটা এটা একটা ক্যাপিটাল মেশিনারি, একটা প্রোডাকশন মেশিনারিও হতে পারে, একটা জেনারেটরও হতে পারে। তো এটা কি হয়েছে যে এখানে যে ভিতরে কাপলিং থাকে, দুইটা মেশিনের দুইটা পার্ট কানেক্ট করার জন্য আমরা কাপলিং ইউজ করি। তো ওই কাপলিং থেকে যেটা হচ্ছে যে কাপলিং এর ভিতরে একটা রাবার সিল থাকে টু প্রোটেক্ট দ্য লুব্রিকেটিং অয়েলস, এটাকে প্রোটেক্ট করার জন্য। তো ওই রাবার সিলটা কি হচ্ছে, রাবার সিলটা ফেটে গিয়েছে, যার জন্য এই কাপলিংটা থেকে অয়েল লিক করে ফ্লোরে পড়েছে, যার জন্য ফ্লোরটা স্লিপারি হয়ে গিয়েছে। এবং এই স্লিপারি ফ্লোরটাকে যেন স্লিপারি না হয়, কোনো আনওয়ান্টেড অ্যাক্সিডেন্ট না হয়, যার জন্য একজন এমপ্লয়ি কি করেছে, এটার উপর সডাস্ট থ্রো করেছে। হ্যাঁ, ব্যাপারটা ছিল এটা যে আসলে রুট কজ অ্যানালাইসিস, যে একটা কাজ কেউ করছে সে কাজটা কেন করছে, এটার পেছনের রিজন গুলা কি। ঠিক আছে, ঠিক আছে ভাই, আমার রাইট? জি, আচ্ছা, এখানে সেম ওয়েতে আরো একটা एग्जांपल দেওয়া আছে। আমরা এখন যাচ্ছি কাইজেন, মানে 6 সিগমার আরেকটা টুলস হচ্ছে কাইজেন, KAI। এটা দিয়ে বোঝাচ্ছিল যে টু মডিফাই টু চেঞ্জ and Jen think make good make better. Kaizen means হলো যে continuous improvement, gradual and unending improvement, getting better at the little things, ever higher standard. Kaizen event, focused rapid improvement and get it done. কাইজেনের বেসিক্যালি গ্রাউন্ড রুলসটা কি, আমরা আসলে কিসের জন্য আসলে কাইজেনটা করি? গেট রিড অফ ওল্ড অ্যাজাম্পশনস, কিপ অ্যান ওপেন মাইন্ড টু চেঞ্জ, থিঙ্ক আউট অফ বক্স, don't look for excuses, look for ways to make it happen. If something's wrong, fix it on the spot, ask why 5 times to get to the root cause. Don't let perfect get in the way of better. Use creativity instead of spending capital. Good ideas come when the going gets toughest. Maintain a positive attitude. Respect each other. Look for wisdom for 10 people rather than one. Never stop doing Kaizen. Improvement has no limits. এখন আমরা যাচ্ছি যে এসওপিটা কি। এসওপিটা হলো যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। SOP consists of writing instructions on how to set up and run a process. It can contain detailed processes maps and for standard operating conditions. They should be used in any process improvement effort. However, they are not sufficient. They may not be understood by the users. They may be understood but not really followed. They may not reflect current way of working. People may change and don't know about SOPs. আমরা এসওপিটা আসলে কিভাবে ক্রিয়েট করব, হাউ টু ক্রিয়েট অ্যান্ড ইউজ এসওপি। SOP should be created by the people
who do the work and should reflect on the best way of working of the entire team. Use picture and uh, storyboards rather than text to describe the processes. There should be a process for updating SOP as mistakes are corrected and improvements are suggested. SOP should be reviewed and approved by management. SOP should be verified for accuracy and edited. SOP should be located for updated on an annual basis or regular basis. Clear ownership of the SOP creation and revision should be established. Always include training and way to check if the SOP is understood, such as periodic test. এই হলো কি আজকের মোটামুটি লিন ম্যানেজমেন্ট এন্ড লিন ম্যানুফ্যাকচারিং এন্ড সিক্স সিগমা। আমাদের আচ্ছা। আমাদের কারো কোনো কোশ্চেন থাকলে একটু করেন, অসুবিধা নেই, আলোচনার জন্যই মেইনলি কোর্স, যদি একটা প্রেজেন্টেশন হয়েছে বাট আমাদের আলোচনাটা হলো মূল। আমাদের অনেকেরই কিন্তু এখানে এক্সপার্টাইজ আছে, যেমন আমাদের সাইফুল ইসলাম আছে নাকি আজকে? সাইফুল কি চলে গেছে? স্যার আছি। সাইফুল আপনি মনে হয়? না না স্যার আছি। আচ্ছা, আপনি তো এটার উপরে কিছু ভালো ধারণা মনে হয় শেয়ার করতে পারেন। না, টিপু ভাইসকে ভালো পড়িয়েছে, মানে শেয়ার না, টিপু ব্যাপারটা হলো, টিপুর যেটা হচ্ছে যে আমাদের এখানে যারা কোর্স করে সবাই তো এই সিক্স সিগমা লিন ম্যানেজার কোর্স করেন, এটা খুবই এক্সপেন্সিভ। টিপু এটার কি ধারণা আছে নাকি আপনার কোর্স গুলো করতে এখন কেমন খরচ? আমি গ্রিন বেল্টটা নিচ্ছি, সার্টিফাইড লিন সিক্স সিগমা গ্রিন বেল্ট। কত খরচ? তার এখন কস্ট আসতেছে 30,000, বেশি না। আচ্ছা, এটা আপনার স্যার এটা ডিফারেন্ট ইনস্টিটিউট থেকে ডিফারেন্ট আপনার এটা হয়, হয়তো টিপু একটা আপনার এটা লেভেল, হ্যাঁ এটা লেভেল তো টোটাল 5টা, লেভেল 5টার মধ্যে আপনার প্রথমেই হচ্ছে আপনার হোয়াইট লেভেল, তারপর হচ্ছে ইয়েলো লেভেল, তারপর হচ্ছে দেন হচ্ছে গ্রিন লেভেল, দেন হচ্ছে ব্ল্যাক লেভেল, এন্ড লাস্ট হলো আপনার মাস্টার ব্ল্যাক বেল্ট। টোটাল 5টা লেভেল আর কি, ফ্রম ফার্স্ট টু লাস্টে যদি আপনি আসেন। এখানে আপনার ডিফারেন্ট যে আপনার সিক্স সিগমার যে জিনিসটা হলো যে এটা আপনার এশিয়ান যারা সিক্স সিগমা করায়, সেটা হচ্ছে আপনার মেনলি যেটা যিনি আপনার মোটরোলায় ফার্স্ট 1980-তে যিনি আপনার স্টার্ট করেছেন, মাইকেল হ্যারি, ওনার একটা ইনস্টিটিউট আছে, ওইটা বাংলাদেশে একজন আছেন আপনার ডিসিসিআই, উনি মেনলি এটা দেখেন। ওইখানে আপনার এশিয়ান যে সিক্স সিগমার যে কস্টটা সেটা হিউজ কস্ট। আপনার পার লেভেল আপনার প্রথম আপনার হোয়াইট এবং ইউলোটা তারা ওইখান থেকে স্টার্ট করে না, তারা স্টার্ট করে মেনলি হচ্ছে গ্রিন থেকে। ওই গ্রিন থেকে আপনার যে লেভেলটা সেটা আপনার স্টার্ট করতে গেলে প্রায় 1 লাখ টাকার উপরে লাগে একটা। দেন হচ্ছে আপনার ব্ল্যাকটা, সেটা লাগে আমি কথা বলেছিলাম ওনাদের সাথে, 1.5 লাখের উপর। আর মাস্টার ব্ল্যাক বেল্টটা সেটা আপনার লাগে প্রায় আপনার অলমোস্ট 2.5। সেটার জন্য আলাদা আপনার একটা প্রজেক্ট তৈরি করে দিতে হয় তাদেরকে ব্ল্যাক বেল্টটা ইয়ে করার জন্য, অ্যাচিভ করার জন্য। আর লিনটার জন্য আপনার ওইরকম কোনো ইনস্টিটিউট নেই, কিন্তু লিনটা আপনার মেনলি ওই অনেকেই পড়ায়। সেক্ষেত্রে পড়ার ক্ষেত্রে আজকে টিপু ভাই যতটুকু শিখিয়েছে আলহামদুলিল্লাহ ভালোই, সেটা থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যালি যদি আমরা আমাদের কর্মস্থলে এগুলো ফুললি বিল্ড আপ করতে পারি তাহলে সবকিছুই আসলে ডেভেলপ। আর প্রত্যেকটা জিনিসই আর কি এটা আসলে একটা কাইজেন, এটা কিছুই না, কাইজেন স্যার আসলে কিছুই না। আপনার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টটা এটা আপনার আজকে আপনি যতটুকু শিখছেন আপনাকে চিন্তা করতে হবে কালকে আপনি এই তার চেয়ে 1% অন্তত বেশি শিখা। এই যে ধারাবাহিকতা, যেমন সিঁড়ির পরে আরেকটা সিঁড়ি, একটা সিঁড়ির পরে আরেকটা সিঁড়ি, এটা যদিও কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হয়, এটা অ্যাকচুয়ালি জাপানিজটা এখন ওইটা কন্টিনিউয়াসটা এটা কন্টিনিউয়াল বলছেন, কন্টিনিউয়াল মানে এক সিঁড়ির পর আরেক সিঁড়ি যেমন আপনার উঁচুতে উঠতে হয়, সেরকম আপনার প্রতিদিন আজকে যা শিখছেন বা আজকে যা কর্মক্ষেত্রে কাজ করছেন আপনার কালকে তার চেয়ে অন্তত 1% হলেও আপনার কাজটা বেশি করতে হবে। এটার এন্টার রেজাল্টটা যেটা আসে বছর শেষে যখন আপনি দেখবেন যে এটার রেজাল্টটা কি, সেটা ইজ হিউজ, দ্যাট ইজ আপনার কাইজেন আর নাথিং এলস। আর লিনটা যেটা হলো সেটা হচ্ছে আপনার সিম্পলি ওয়েস্ট মিনিমাইজেশন
সেক্ষেত্রে লিনের 5টা মোটামুটি প্রিন্সিপাল আছে। এটা হচ্ছে আপনার 3B এবং 2P বলা হয়। দ্যাটস মিন হচ্ছে ভ্যালো স্ট্রিম, ভ্যালো ফ্লো, আর P মানে হচ্ছে পুল পারফেকশন। আপনার এই সেক্ষেত্রে আপনার একটা প্রোডাক্টের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কাস্টমারের স্যাটিসফ্যাকশন, তোমার স্যাটিসফাইড পর্যন্ত মেনটেন করা হয়। আর যেটা হলো আপনার 6 সিগমা এটা মেইনলি আপনার প্রোডাকশন রিলেটেড, অপারেশন রিলেটেড ফাইন্ড আউট করা এবং সেটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা। সেটা একটা রেঞ্জ আছে 3.4 আপনার ডিফেক্ট পার মিলিয়নের মধ্যে আপনার 3.4 এর বেশি আপনার হওয়া যাবে না, মানে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা। দ্যাট ইজ আপনার 6 সিগমা। এগুলো সম্পূর্ণই পুরো জিনিসটা হচ্ছে কাইজেন, দ্যাট ইজ আপনার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি এটাই আসলে বলতে চাচ্ছিলাম যে 5টা বেসিক লিন, 5টা map, continuous workflow, then creating a pull system. Pull system means that the demand is pulled and সেইভাবে আসলে টোটাল মেথোডোলজিটাকে ইমপ্লিমেন্ট করা। and finally যেটা ওই যে কাইজেন, continuous improvement, that is actually the basic, তাই না? জি, আচ্ছা, আপনার এটার একটা সুন্দর এটার একটা, হ্যাঁ বলেন জি বলেন সাইফুল। না না স্যার, আমি ওই আপুর কথাই বলতেছিলাম। এটার একটা সুন্দর এক্সাম্পল আছে, এটা আমি অনেকদিন আগে শিখেছি। সেটা হলো যে আপনার লিনের যে 5টা প্রিন্সিপাল, ভ্যালো স্ট্রিম, ভ্যালো ফ্লো, এটার এক্সাম্পলটা এরকম দিয়েছেন উনি। আর সেটা হলো যে আপনার একটা প্রোডাক্ট তৈরি করতে হবে এভাবে, যেমন আপনার একটা প্রোডাক্টের ক্ষেত্রে এটা জেনেরিক নামে থাকে, ব্র্যান্ডের নাম থাকে। যে প্রোডাক্টটা এভাবে তৈরি করতে হবে যে এটা আপনার জেনেরিক নাম মানুষের মাথার মধ্যে এভাবে গাঁথতে হবে যেটা প্রোডাক্টটা আপনার মানুষের মাথায়। যেমন আমরা কি তৈরি করি, যেমন বেজলিং তৈরি করি, মানে পেট্রোলিয়াম জেলি, যেটা আমরা পেট্রোলিয়াম জেলি, কিন্তু এটা ভাই আপনি কি ইউনিলিভারে কাজ করছেন? না না, আমি একটা জেনারেল ফার্মাসিউটিক্যালে আছি, ফার্মাসিউটিক্যালে সাপ্লাই চেইন হিসেবে, হ্যাঁ, লাইন ম্যানেজার হিসেবে আছি। মানে প্রোডাক্টটা এইভাবে মানুষের গায়ে গাঁথতে হবে যে এটা হচ্ছে আপনার পেট্রোলিয়াম জেলি। আর হলো যে তারপর হচ্ছে আপনার ভ্যালো স্ট্রিমটা, যেটা মিন করতেছে যে আপনার প্রোডাক্টটা আপনার, যেমন আপনার বিভিন্ন, যেমন ফার্মাসিউটিক্যাল যে কেমিস্ট শপ আছে, যেমন আমাদের যে প্রোডাক্টটা সেটা না পেয়ে যে অন্য কোনো কোম্পানির প্রোডাক্টটা না কিনে নিয়ে যায়। দ্যাটস মিন হলো যে আপনার প্রোডাক্টটা আপনার শিল্পের মধ্যে খুব সুন্দর করে সাজাতে হবে। দ্যাটস হইছে যে আপনার ভ্যালো ফ্লো। আর পুল জিনিসটা হলো যে আপনার কাস্টমারের অর্ডারের উপর আপনার প্রোডাক্ট পুল প্রসেস, আর কিছু পুশ প্রসেস। পুশ প্রসেস অ্যান্টিসিপেশন অফ কাস্টমার ডিমান্ড, আর এটা হচ্ছে ইন অর্ডার টু কাস্টমার ডিমান্ড। কাস্টমার আপনাকে কতটুকু অর্ডার দিয়েছে সেই অনুযায়ী আপনার ফুল প্রসেসটা করতে হবে। আর পারফেকশন জিনিসটা হলো যেমন ওই যে আপনার বেজলিং এখন যে জিনিসটা করতেছে, মেরিল, আগের যে মেরিলের মোড়কটা ছিল এখন কিন্তু সেটার নাম দিয়েছে মেরিল এক্সট্রা কেয়ার, বা বেজলিং এখন নতুন মোড়কে। দ্যাট ইজ দ্য পারফেকশন। প্রতিনিয়ত আপনার প্রোডাক্টটাকে আপনি চেঞ্জ করে নিয়ে আসতে হবে, এটা নতুনত্বর মধ্যে কি আছে, এই যে কন্টিনিউয়াস প্রসেসটা, দ্যাট ইজ আপনার লিনিয়ার পাথ। মানে R&D টিম অ্যাক্টিভ থাকবে টু ব্রিং সাম নিউ চেঞ্জেস ইন কোঅর্ডিনেশন টু আপনার মার্কেটিং ডিপার্টমেন্ট এন্ড সেলস ডিপার্টমেন্ট। ইয়েস স্যার সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। না ইয়া তো R&D তে এখন প্রায় কোম্পানিতে মোটামুটি যারা খুব ইয়ার দিকে মানে অ্যাডভান্সমেন্ট নিয়ে খুব সিরিয়াস, তাদের তো সবারই R&D আছে। আমার জানা মতে অনেক মাল্টিন্যাশনাল আমি R&D, যেমন বার্জারে R&D আছে। আমাদের এখানে কোর্স ক্লাসও করছে R&D এর একজন, আমাদের এখানে R&D এর একজন কোর্সও করছে কয়েকদিন আগে। অনেক কোম্পানিতেই R&D চেষ্টা করে, বাট সবাই না, মেটার হয়তো সংখ্যা বেশিরভাগ ফার্মাসিউটিক্যালস, তারপর ইউনিলিভার, নেসলে, এই ধরনের কোম্পানিগুলোতে তো আমাদের ডেফিনেটলি মাল্টিন্যাশনাল গুলোতে ম্যান্ডেটরি আমি মনে করি। ইভেন ফার্মাসিউটিক্যালসও না, ফার্মাসিউটিক্যাল ম্যান্ডেটরি। ফার্মাসিউটিক্যালসও R&D ম্যান্ডেটরি, কারণ স্যার আমি আসলে একটু লিভ নিতে চাচ্ছি। বেসিক্যালি আমি আসলে আজকে টিকা দিয়েছি ফার্স্ট ডোজ, সো আসলে আমি আসলে সিক ফিল করতেছি ফ্রম দ্য বিগিনিং। ওকে, থ্যাংক ইউ। তারপর আপনি অনেক ট্রাই করছেন, আপনার সবার অনেক উপকার হয়েছে আমার মনে হয়। আমি জানি না সবার ফিডব্যাক কি।
সবাই ফিডব্যাক দিবে। তো ঠিক আছে, অসুবিধা নেই। আজকে আমাদের কি এই সেশনটা দরকার আছে? আমাদের মোটামুটি একটা বেসিক ধারণা তো পেলাম। আমরা স্লাইড গুলো দিয়ে দিব যারা যারা আজকে জয়েন করছে। আমি আসলে 1000 স্লাইডস এর ভিতরে আমি 46 স্লাইডস আসলে মানে করছি, ডেভেলপ করছি। আসলে অনেক কিছু এখানে বাদ পড়ে গেছে। অ্যাকচুয়ালি এই পড়াশোনার সাথে মানে যা লেকচার গুলো হইলো, লেকচার গুলো ফলো করলে প্লাস সাথে ইন্টারনেটে লট অফ রিসোর্স আছে, সাথে একটা জিনিস আমি একটু অ্যাড করব যে এখানে একটা কাইজেন কনসেপ্টের মধ্যে মুডা একটা প্রসেস আছে, এটা নিয়ে একটু ইন্টারনেট ঘাটলেই অনেক পড়ালেখা পাওয়া যাবে, স্টাডি করলে এটা সম্পর্কে আইডিয়া করা যাবে আর কি, জাস্ট কাইজেনের একটা কনসেপ্ট আর কি। আমি একমত, সবাই মিলে যদি একটু আমাদের গুগলে বা ইন্টারনেটে ইউজ করি তাহলে ডেভেলপ হয়। কামরুল হাসান স্যার, আমি একটু আমার একটা থট, হ্যাঁ জি স্যার, আমি একটা থট শেয়ার করতে চাচ্ছি। রুট কজ অ্যানালাইসিস যেটা আরসিএস যেটা বলে, এখানে আমাদের কোম্পানি যেটা ফলো করে 5 হয়তো ফলো করে, পাশাপাশি ফিশবোন ডায়াগ্রাম যেটা আছে এটা ফলো করে। কারণ কোনো রুট কজের বা কোনো কজের যদি একটা সলিউশন থাকে, মানে একটা রুট কজ থাকে কোনো প্রবলেমের, সেক্ষেত্রে হচ্ছে 5 হয়। কিন্তু যদি ডিফারেন্ট কজ থাকতে মানে রুট কজ থাকতে পারে, সেক্ষেত্রে ফিশবোন ডায়াগ্রামটা ইউজ করা হয় আর কি, রুট কজ অ্যানালাইসিস। জি, বেসিক্যালি এই দুইটা ফলো করা হয় আমাদের এখানে। জাস্ট ফিশবোন ডায়াগ্রামটা যদি অ্যাড করা হতো তাহলে আমার মনে হয় যে দুইটা জিনিসই কভার করতো। মানে একটা হচ্ছে কারেক্টিভ অ্যাকশন প্ল্যান, একটা প্রিভেন্টিভ। মানে কারেক্টিভ অ্যাকশন প্ল্যানটা শর্ট টাইমের জন্য, জাস্ট এখন একটা প্রবলেম হচ্ছে সেটা ইনস্ট্যান্ট সলভ করার জন্য, আর একটা প্রিভেন্টিভ যেটা এটা লং টার্মে সলভ করার জন্য আর কি। মানে পরবর্তীতে যেন লং টার্মে এই প্রবলেমটা না আসে। তো আমরা ফ্যাক্টরিকে ওইভাবে ইনসিস্ট করি যে এইগুলো নিয়ে কাজ করার জন্য, যখন যে কোনো কাস্টমার ক্লেম বা যে কোনো ইস্যু আসে বাইরে থেকে। এটুকুই স্যার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ভালো বলেছেন যে ফিশবোন অ্যানালাইসিস, দিস ভেরি গুড পয়েন্ট টু স্টাডি। আমরা গুগলেও দেখতে পারি। একটা জিনিস হলো, আমরা আগামী বৃহস্পতিবারে আমাদের ফাঁকা আছে, যদি আপনারা ইন্টারেস্টেড হন, রিপিটেশন অথবা এটাই আরেকটু গ্রুপ ডিসকাশন। একটা রিপিট হলো যে কিছু এই স্লাইড গুলো একটু হালকা রিপিট হতে পারে আলোচনার জন্য, যাতে মেমোরিতে ঢোকে। পাশাপাশি হলো যে আমাদের এটার সাথে যদি কিছু অ্যাড করা যায়, যারা যে আছেন, যেহেতু সময় কম আমাদের, আজকে তো এখন শেষ করে দিব। তো আমরা বৃহস্পতিবারে আবার 9:30টায় আমরা ঘন্টাখানিকের জন্য জয়েন করতে পারি। আমাদের যত বারবার জয়েন করবো তত আমাদের একজনের সাথে আরেকজন শেয়ারিং, একজন ইনফরমেশন একজন পাবে, পাশাপাশি একটু রিপিট হতে পারে। আপনারা যদি ইচ্ছা করেন আপনারা গ্রুপে শেয়ার করতে পারেন, অথবা এখনো স্পটে বলতে পারেন। তাহলে আমাদের ফাঁকা ডে বৃহস্পতিবার 9:30, উই ক্যান জয়েন দেন। কি বলেন? আমাদের ফারজানা দরকার হলে থাকবে যদি সময় পায়। ফারজানা মনে হয় সময় পাবে না, বৃহস্পতিবার ব্যস্ত সম্ভবত। শিওর স্যার, আলোচনা হয়ে যাবে। যদি মানে কারণ আপনারা তো আসলে ব্যস্ত থাকেন, তো প্রতিদিন তো সম্ভব না। আগামীকালকে পরশুদিন 2টা ক্লাস আছে আবার আনিক স্যারের অন্য ব্যাচের সাথে, সেখানে অনেকে জয়েন করে। আর আপনারা যদি বৃহস্পতিবার জয়েন করেন, একটু আমাদের গ্রুপে কথাগুলো কথা কি শোনা যায় এখন? হ্যাঁ ঠিক আছে, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমি বলতেছি বৃহস্পতিবার যদি জয়েন করতে চান তাহলে 9:30টায় জয়েন করা যায়। একটা রিপিট হতে পারে আধা ঘন্টা 1 ঘন্টা। সেখানে যদি ফারজানা সময় দেয় ফারজানা থাকবে, আর না থাকলে আপনারা যারা আছেন মোটামুটি কন্টিনিউ করবেন। ফারজানা বৃহস্পতিবার একটু ব্যস্ত থাকে। তো আর যদি কারো এক্সপার্টাইজ থাকে, না আমি থার্সডেতে পারবো টাইম দিতে, হোপফুলি আমি কিছু প্রেজেন্ট করতে পারবো। হ্যাঁ, যদি আপনারা চান তাহলে একটু আমরা রিপিট বা একটু আলোচনা হলো, বাদ দিয়ে একটা কিছু বাদ পড়ে থাকলে সেটাকে একটু অ্যাড করলাম। মানে আমাদের তো এটা আলাদা কোর্স করার এখন এত অনেকের আর্থিক সামর্থ্য থাকে না, সময়ও থাকে না। আমরা সিএসসিএম করতে গিয়ে যাতে মোটামুটি বিভিন্ন লাইনে একটা বেসিক ধারণা এবং এক্সপার্টাইজ পাই, আর পাশাপাশি এটা তো কন্টিনিউ হবে। আর আপনাদের জন্য সুখবর হলো, বিআইএসএম এ একবার একটা কোর্সে ভর্তি হলে আজ মোটামুটি লম্বা সময় আপনারা রিপিট পাবেন, ফ্রি ক্লাসগুলো করতে পারবেন। এই জন্য এটা আবার মিস করেন না। ঠিক আছে, শোনা যাচ্ছে? স্যার আপনার কথাগুলো ডিসটরশন হচ্ছে। স্যারের বোধহয় কোনো ইয়েতে প্রবলেম। আচ্ছা, নেট আমারটা একটু মনে হয় আপ ডাউন করতেছে, আমার মনে হয়। এখন কি ঠিক আছে? এখন কি শোনা যায়? ঠিক আছে। হ্যাঁ জি, এখন শুনতে পাচ্ছি। নেটওয়ার্কে কোনো প্রবলেম ছিল। এখন শোনা যায় না? এখন ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আপনারা কিন্তু রিপিট করবেন। জি জি, এখন শোনা যাচ্ছে। আপনাদের জন্য আনলিমিটেড ক্লাস করার সুযোগ আছে এখানে। আমরা একটা কোর্স করার পরেও কিন্তু
বিভিন্ন সময় বিভিন্ন সেশন থাকে, আপনারা জয়েন করেন, অর্থাৎ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, যেটাকে আমরা বলেন কন্টিনিউয়াল, দরকার হলে এটা আমরা কন্টিনিউ করব। কিন্তু আপনারা সবসময় বিভিন্ন সেশন গুলো পেলে, ইনভিটেশন পেলেই জয়েন করেন, তাহলে কি হবে, আপনার ডেভেলপমেন্ট হবে, মানে BISCM এর একটা সুনাম থাকবে যে এখানে কোর্স করার কারণে আপনার ক্যারিয়ারটা ভালো হচ্ছে আর কি। আর গুড নিউজ হলো যে অনেকেই দেখছি আমাদের এখানে কোর্স গুলো করার পরে ভালো জায়গায় চাকরি হচ্ছে এবং প্রমোশন পাচ্ছে। আমি আজকে 2-3টা নিউজ পেয়েছি। নেট কি ঠিক আছে নাকি আবার ওরকমই করতেছে, ফ্লাকচুয়েট করতেছে নাকি? মাঝখানে কথা স্যার একটু ফ্লাকচুয়েট করছে, হ্যাঁ। ও তাইলে আর আজকে আর আচ্ছা থাক, ঠিক আছে, আজকে আর আমরা কথা বললাম না। তাহলে নেক্সট বৃহস্পতিবার জয়েন করলে একটু বলেন আপনারা। ইনশাআল্লাহ, জি, স্যার। ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং উইথ আস সাচ আ নাইস থ্যাংক ইউ টিপু প্ল্যাটফর্ম ভাই। আর ওই sharing স্লাইডের জন্য knowledge. ফিডব্যাক দেন, তাহলে আমরা স্লাইডের ফিডব্যাক ধরে ধরে সবাইকে ইয়াটা দিয়ে দিব, PDF ফাইলটা দিয়ে দিব। জি স্যার। ঠিক আছে। ওকে স্যার। আসসালামু আলাইকুম। Okay. আসসালামু আলাইকুম। Assalamu alaikum. Good night, everyone. টিপু অফ করে দেন তাহলে। জি জি স্যার।